এইটা কার বুঝতে অসুবিধা আছে বলো? গোপাল হালদারের সংস্কৃতির সংজ্ঞা। স্যার বুঝতে স্যার একটু বুঝিয়ে দিলে ভালো হয়। এটা নিয়ে একদিন একটা পুরো ক্লাস করেছি, একদমই কি বুঝতে পারো না? এক ফোঁটাও মনে নেই? স্যার হ্যাঁ, আমার মনে হয় ক্লাসে ছিলে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু ক্লাসে ছিলে তাদের কথা বলছি আমি। স্যার সংস্কৃতি মানে কি বলতে চেয়েছেন একটু কি বুঝুন। গোপাল হালদার সংস্কৃতি। আচ্ছা আচ্ছা, স্যার অর্পিতার ডিপিটা দেখুন স্যার। ওটা প্রথমেই বলেছি আমি ওকে, আপনি এসেছে না ওই হ্যাঁ হ্যাঁ। হুম। দেখো, প্রথমত সংস্কৃতির সংজ্ঞা, এমনি সংস্কৃতি বলতে আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু গোপাল হালদারের মতে সংস্কৃতির সংজ্ঞা এবং সংস্কৃতির উপকরণ এই দুটোই বিষয় আছে এই প্রবন্ধটাতে। তো গোপাল হালদারের টপিকে পরে আসছি, তার আগে নর্মালি আবার তো জানতে হবে যে সংস্কৃতি কাকে বলে। সংস্কৃতি বলতে গেলে হচ্ছে সংস্কৃতি, এক কথায় বললে সভ্যতার উৎকর্ষ। সংস্কৃতি হচ্ছে সভ্যতার উৎকর্ষ। যেমন একটা গান আছে তোমার, শ্যামা সঙ্গীত আছে, আশা করি শুনেছ। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। কোন গান বলো তো এটা? স্যার ওটা হচ্ছে গিয়ে তোমার শ্যামা সঙ্গীত। হ্যাঁ, শ্যামা সঙ্গীত। আমি শুরু থেকে বললাম না, শুরুটা কি হবে? লালন ফকির। কি শ্যামা সঙ্গীত লালন ফকির কি করে এলো? বাউল গান তো। মন রে কৃষিকাজ জানো না। হ্যাঁ জানি। এবার মনে পড়বে, দেখো অরিজিৎ সিং এর গলাতে মনে পড়বে তোমাদের, কিন্তু আমরা এর আগে অনেক গলাতে শুনেছি। মন রে কৃষিকাজ জানো না, ওটাতেই দেখবে আছে, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। অর্থাৎ মানব জমিনকে যদি কর্ষণ করা হয়, তাতে যে ফসল বা ফলনটা হবে, সেই ফসলটাকে আমরা সংস্কৃতি বলতে পারি। এখানে আলাদা অর্থে দেওয়া হয়েছে, ওখানে একটা মানব জমিনের কথা বলা হচ্ছে, মানব জমিন অর্থাৎ জীবনকে। আমাদের জীবন শুধু শুধুই পড়ে আছে, এবং সেটাকে যদি আমরা আবাদ করতে পারি, অর্থাৎ একটা জমি পড়ে থাকলে শুধু ফাঁকা জমি, আর যদি তাতে ফসল ফলানো হয় তাহলে কি হবে না, সেটা আবাদ হতে পারে, সোনালী ফসল তাতে হতে পারে, সার্থক হবে জমিটা। সেরকম আমাদের মানব জমিনের কথা বলা হচ্ছে, জীবনটা, মানুষের জীবনটা, সেটাকে যদি কি করা হয়, কর্ষণ করা হয়। অর্থাৎ তুমি মানব জীবনে কিছু যদি কাজ করো, তোমার কৃষ্টি, তোমার সৃষ্টি, তোমার সৃজনশীলতার গুণে তুমি যদি কিছু করো, তাহলে তোমার জীবনও সার্থক হবে, সেখানেও সোনার ফসল আসবে। চুপচাপ বসে থাকলে তো কিছু হয় না। তো মানুষ যদি চুপচাপ বসে থাকতো, তাহলে কিন্তু তার সংস্কৃতিও আসতো না। সংস্কৃতি শব্দটাকে আগে কৃষ্টি শব্দরূপে প্রচলিত ছিল। কৃষ্টি, কৃষ ধাতু থেকে, কর্ষণ বা কর্ষণজীবী, মানে বুঝতেই পারছো চাষাবাদের প্রসঙ্গে কৃষ ধাতুটা ব্যবহার করা হয়, কৃষ্টি। অর্থাৎ এই যে কৃষ্টি শব্দটা, সেটা কৃষির সঙ্গে যুক্ত। আর সেই কর্ষণ মানে কাজের কথাই বোঝানো হচ্ছে। সংস্কৃতির আগে যে মূল শব্দ সেটা কৃষ্টি ছিল, কৃষ্টিটাই ব্যবহার করা হতো সংস্কৃতি বোঝাতে। কিন্তু পরবর্তীকালে এটা, এই যে শব্দটা আছে, এটা রবীন্দ্রনাথ পছন্দ করেননি। যে কৃষ্টি শব্দটা কেমন, শুধু কৃষিরই গন্ধ যেন এখান থেকে আসছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন যে এই শব্দটাকে যদি পাল্টানো যেত খুব ভালো হতো, কিন্তু কি শব্দ দিয়ে পাল্টানো হবে সেটা কিন্তু কেউ বলতে পারেনি। সেটা চেঞ্জ করেছিলেন কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার এক মারাঠি বন্ধু, তার এক মারাঠি বন্ধুর মাধ্যমে মারাঠি শব্দভাণ্ডার থেকে সংস্কৃতি শব্দটি বাংলাতে এনেছিলেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুরও সেটিকে সাদরে গ্রহণ করেছিলেন। তাহলে পরবর্তীকালে সেই কৃষ্টি শব্দটি পরিবর্তিত রূপ হচ্ছে সংস্কৃতি। সেই সংস্কৃতিটা ব্যবহার করা হয়। এবারে সংস্কৃতি, এটা যদি আমরা ইংরেজি শব্দের সঙ্গে প্রতিশব্দ হিসেবে যদি নিই, তাহলে ইংরেজি কালচার, কালচার শব্দের প্রতিশব্দ হিসেবে সংস্কৃতি শব্দটিকে ব্যবহার করা হয়। কিন্তু কালচার শব্দের নেপথ্যে আছে লাতিন শব্দ কুলতুরা। এগুলো তোমরা আলোচনাতে পাবে, তোমাদের বইয়ে দেখবে কুলতুরা থেকে এসেছে, যেটা কোল ধাতু থেকে, COL, ভিত্তিভূমি হচ্ছে এটার লাতিন কোল ধাতু। আর কোল ধাতুর অর্থই হচ্ছে কৃষ। কৃষ মানে কর্ষণ বা সেই চাষ করা, চাষ করাও বোঝায়, যত্ন করাও বোঝায়, পূজা করাও বোঝায়। আর সেখান থেকে কৃষ্টি, কৃষ্টি থেকে আমাদের বাংলায় এসেছে সংস্কৃতি।
কৃষ্টি আগে বোঝানো হতো, এখন সংস্কৃতি বোঝানো। তো বুঝতেই পারছো এখানে কৃষ ধাতুর প্রভাব রয়েছে, মানে কর্ষণ, আবাদ করা, সেই মানব জমিন আবাদ করা। কিসের আবাদ করা? ওখানে চাষের ক্ষেত্রে, চাষের কথা কেন বলা হচ্ছে সেটা পরে বলছি। আর এই যে মানুষের জীবনের চাষ, সেটাও একটা ব্যাপার হচ্ছে, মানে দুটো অর্থই কিন্তু প্রকাশিত হচ্ছে এখানে। সংস্কৃতি শব্দটা বা সংস্কৃতি বোঝাতে দুদিক থেকেই দেখা হবে আমাদের। আসল চাষ করা, যেটা ক্ষেত চাষ করা, আর একটা হচ্ছে নিজের জীবনকে চাষ করা, অর্থাৎ নিজের জীবনকে উন্নত করা। দুটোরই কিন্তু সংস্কৃতির মানে দ্বারা প্রভাবিত। তো ফসল ফলানো, মানব জমিনও আবাদ করা হচ্ছে, আর সেই আসল জমিনও আবাদ করা হচ্ছে। কৃষ শব্দটা থেকেই কৃষ্টি, আর কৃষ্টি কিংবা সেটাকে আমরা সংস্কৃতি হিসেবে নিয়ে থাকি। এবারে সংস্কৃতি বলতে আমরা কি কি বুঝবো, বা সংস্কৃতির মূল উপকরণগুলো কি আছে, সেইগুলোকে গোপাল হালদার আলোচনা করেছেন তার প্রবন্ধে। প্রবন্ধটার নাম কি? সংস্কৃতির সংজ্ঞা। কিন্তু এটার একটা অন্য নাম ছিল, দেখবে তোমাদের বইটা একটু ঘাটবে, দেখবে এই প্রবন্ধটার আলাদা নাম ছিল। কি নাম ছিল দেখেছো? সংস্কৃতির রূপান্তর, সংস্কৃতি জিজ্ঞাসা বলেছিল এখানে। হুম হুম দেখো, তোমার হচ্ছে গোপাল হালদারটা কে লিখেছেন? তো সুনীতি কুমার চট্টোপাধ্যায়। গোপাল হালদার লিখেছে। সুনীতি কুমার চট্টোপাধ্যায় সংস্কৃতির সংজ্ঞা তো নয়, গোপাল হালদারের। আমি এখন গোপাল হালদারের সংস্কৃতির সংজ্ঞা বিষয়টাতে আসিনি, তার আগে কিছু তথ্য দিলাম। সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই সংস্কৃতি শব্দটাকে নিয়ে এসেছিলেন কৃষ্টি শব্দের মানে সমার্থক শব্দ হিসেবে তিনি ব্যবহার করেছেন প্রথম, ঠিক আছে? এটাই জানালাম, এটা তোমাদের বইয়ে লেখা নেই কিন্তু। তো সংস্কৃতির সংজ্ঞা, এটা আগে নাম ছিল আলাদা, তার একটা প্রবন্ধ গ্রন্থ আছে গোপাল হালদারের, যেটার নাম হচ্ছে সংস্কৃতির রূপান্তর প্রবন্ধ গ্রন্থ। সেই গ্রন্থটাও তোমাদের পাঠ্য নয়, সেই গ্রন্থটার জাস্ট একটা মানে অংশ, সেটার প্রথম ভাগ, সেটাই সংস্কৃতির জিজ্ঞাসা নাম ছিল। সেই গ্রন্থটার সংস্কৃতি জিজ্ঞাসাটাই তোমাদের সংস্কৃতির সংজ্ঞা নামে পাঠ্যে অন্তর্ভুক্ত হয়েছে। মানে যদি বলা হয় যে সংস্কৃতির সংজ্ঞা, তাহলে আগে কি নাম ছিল? সংস্কৃতি জিজ্ঞাসা নাম ছিল। আর সংস্কৃতি জিজ্ঞাসা কি? সংস্কৃতি জিজ্ঞাসা হচ্ছে সংস্কৃতির তোমার রূপান্তর নামে একটা প্রবন্ধ গ্রন্থের একটা অংশ, মানে প্রথম ভাগটা। বুঝতে পারলে? মানে জাস্ট এটা একটা প্রবন্ধ, একটা প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। প্রবন্ধ গ্রন্থের নাম হচ্ছে সংস্কৃতির রূপান্তর, আর সেটারই প্রথম ভাগটার নাম ছিল সংস্কৃতি জিজ্ঞাসা। সেই প্রথম ভাগটাকে নামটা চেঞ্জ করে দিয়ে সংস্কৃতির সংজ্ঞা হিসেবে তোমাদের পাঠ্যতে দেওয়া হয়েছে। বুঝতে পারলে? 1941 সালে গ্রন্থটার প্রকাশ, 1941 সালে। বুঝতেই পারছো যে মহাযুদ্ধের একটা ব্যাপার রয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ পার হয়ে গেছে, আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধর পরবর্তী একটা সময় পৃথিবী জুড়ে একটা তোমার আন্দোলন বা তার সেই ফলাফল কিভাবে যাচ্ছে, সেই সময় বিভিন্ন প্রাবন্ধিক বিভিন্নভাবে, মানে কি বলবো, এটা তো মানে এর আগের যে প্রবন্ধগুলো খেয়াল করে দেখো, গোপাল হালদারের যে প্রবন্ধ সেটা বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতি বা পরবর্তী কালের যে সময়কালগুলো সেগুলোতে। আর এর আগের প্রাবন্ধিক মানে ঊনবিংশ শতাব্দী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম আসবে। আর কি আসবে বলো তো ঊনবিংশ শতাব্দীর প্রাবন্ধিক? ঊনবিংশ শতাব্দীর প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর কার নাম মনে পড়বে দেখো? শরৎচন্দ্র। শরৎচন্দ্র প্রাবন্ধিক? না, উপন্যাসে। বিপ্লবী শাসক। বুদ্ধদেব বসু? আমি ঊনবিংশ শতাব্দীর কথা বলছি, বুদ্ধদেব বসু তো বিংশ শতাব্দীর। বুদ্ধদেব বসুর জন্মসাল কত বলতে পারবে কেউ? 1904। হ্যাঁ, তাহলে তো বিংশ শতাব্দীতে তার জন্মই, তার সময়কাল, আবির্ভাবের সময়কাল 1930, 35, 40 এরকম সময়। আর আমি 1800 সালের কথা বলছি, ঊনবিংশ শতাব্দী মানে 1800 সাল। 1800 সাল খেয়াল করে দেখো, বঙ্কিমচন্দ্র মনে পড়ছে, বিদ্যাসাগর আছে, ভূদেব মুখোপাধ্যায় আছে, আর কি আছে এই সময়ে? রামমোহন রায়, সব তো ঊনবিংশ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 1861 সালে, তার সাহিত্য কীর্তিগুলো হচ্ছে 1800, ধরে না আরও 20-22 বছর বাদ করে দাও,
1861 তো 1881 ধরে নাও। মানে হ্যাঁ, রবীন্দ্রনাথ ঊনবিংশ শতাব্দীর একদম শেষে তার আবির্ভাব। তাকে মূলত বিংশ শতাব্দীরই বলা হচ্ছে, মানে দিকটাতেই তিনি নিয়েছেন, ওদিকে 15-20 বছর নিয়েছেন আর এদিকে বাকি সময়টা নিয়েছেন বিংশ শতাব্দীতে। তো মূলত ঊনবিংশ শতাব্দীর প্রাবন্ধিক বললে বঙ্কিমচন্দ্র হবে, মানে প্রধান। তারপরে ভূদেব মুখোপাধ্যায় আছে, তারপর তোমার কি বললাম, জ্যোতিপ্রসাদ মুখোপাধ্যায়। হ্যাঁ জন্ম সাল গেলে সালগুলো দেখো, তার সাথে 20-25 বছর যোগ করে দেবে, তাহলে তাদের সেটা আবির্ভাবের কাল হবে। তো এটা হচ্ছে বিংশ শতাব্দীর প্রবন্ধ। তার আবার কখন না স্বাধীনতা সংগ্রামের জাস্ট কিছু, মানে স্বাধীনতা পাওয়ার কিছু আগে এবং বিশ্বযুদ্ধের পরে। আর সেই সময়ে শুধু কবিতা, কাব্য কবিতার যদি কথা বলি তাহলে তো কল্লোল গোষ্ঠীর নাম মনে পড়ছে, বুঝতেই পারছো। সেই সময় কাব্য কবিতাতেই বেশি আলোড়ন সৃষ্টি করেছিল কল্লোল যুগে। কালীকলম পত্রিকা, কল্লোল পত্রিকা, প্রগতি পত্রিকা আছে, কবিতা পত্রিকা, এইসব পত্রিকাগুলো ছিল সেই সময়। তারপরে প্রবন্ধ, এই যে মানে একটা পাশ্চাত্যের ব্যাপার, মানে কি সেই সময় ধরো তুমি সাধারণ মানুষ আর বিশ্বযুদ্ধ সময় তুমি থাকতে, তাহলে তোমার জীবন, আমাদের শুধু কি কবি সাহিত্যিকদের জীবনে প্রভাব পড়েছে, সাধারণ মানুষের জীবনেও প্রভাব পড়েছে। কিছুদিন আগেই তো ইউক্রেনের যুদ্ধ হচ্ছিল না, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মোবাইল যেখানেই ঘাঁটছিলে সেখানেই তো কিছু না কিছু পাচ্ছিলে, মানে প্রভাব পড়ছিলই। বাংলাদেশের বেশিরভাগ মানুষ দেখবে বেশি প্রভাবিত হয়েছিল আমাদের থেকে। ওরা দুটো পক্ষের একটা পক্ষকে আবার সাপোর্ট করছিল যে এদের দলে আমরা, এরকম। তো কোনো কিছু কিন্তু বাদ যায় না প্রভাবটা। যেহেতু যুদ্ধটা আমাদের এখানে হচ্ছে না, তবুও দেখো মানুষ এখন সেটার দ্বারা প্রভাবিত হচ্ছে। কবি সাহিত্যিকদের তো মনটা তো আরও বেশি আবেগী তাদের তাদের থেকে, তাদের তো আরও বেশি তোমার প্রভাব পড়া দরকার। তাহলে বুঝতেই পারছো যে তখনকার গল্প, কবিতা, সাহিত্য সব কিছুতেই বিশ্বযুদ্ধের একটা প্রভাব পড়ছিল। এবং ফলে কি হচ্ছিল না, লেখার ধরনগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছিল। মানুষ যখন দেখছে পাশ্চাত্যের সব কিছুর সঙ্গে পরিচিত হচ্ছে, এই যে রুশোর কথা কিভাবে জানলাম, ফরাসি বিপ্লবের কারণে তার গ্রন্থটার কথা মানুষ জানলো। তখন রুশোর যে বইটা, রুশোর বইটির কি নাম, যেটা নিয়ে রাষ্ট্রনীতি আছে লেখা, হ্যাঁ, ওটা সম্পর্কে মানুষ জানতে পারলো, পড়লেও কিছু কিছু মানুষ দিয়ে নিজের দেশে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করবে মানুষ, যে গণতন্ত্র বা সাম্যবাদের কথা বলা হয়েছে সেখানে। বুঝতেই পারছো, তাহলে ভারতে থেকেও অন্য দেশ দ্বারা প্রভাবিত হচ্ছে সমকালের কবিগণ, লেখকগণ। তো প্রবন্ধের ক্ষেত্রেও এইভাবে আস্তে আস্তে মানে সূক্ষ্ম বিচার বুদ্ধি, মানে একদম সূক্ষ্মভাবে কোনো কিছুকে পর্যালোচনা করার যে ব্যাপারগুলো, সেগুলো মানুষের মধ্যে আস্তে আস্তে মানে এগুলো মানে প্রভাব বিস্তার করতে শুরু করে। ফলে সেগুলোরই ফসল হচ্ছে এই ধরনের প্রবন্ধগুলো। এর আগে সেভাবে প্রবন্ধের শাখাটাকে মানে এতটা বিকাশ লাভ করেনি, তবে পরবর্তীকালে আরও পুষ্ট পেতে থাকে। যেরকম এই সময়ের আরও যদি প্রাবন্ধিকদের নাম বলি, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তারপর হচ্ছে মানে সাহিত্য সমালোচক প্লাস প্রাবন্ধিক এনারা, এইগুলো। হ্যাঁ, তোমাদের এই যে সংস্কৃতির সংজ্ঞা, এটা শুরুতে দেখবে সেই সমকালীন যে প্রাবন্ধিকরা বা সাহিত্য সমালোচক তাদের অনেক আলোচনা আছে। জানি না কী প্রসঙ্গে দিয়েছে, তবে অনেকগুলো আলোচনা করে দিয়েছে দেখবে। অতুল চন্দ্রগুপ্ত, শহীদুল্লাহ, মহিতলাল মজুমদার, দেখো পরপর দেওয়া আছে। সুশীল কুমার দে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, প্রমথনাথ বিশি, অনেকের আলোচনা দেওয়া আছে। এগুলোর জাস্ট প্রাসঙ্গিক তথ্য দেওয়া আছে। আমার মনে হয় না যে এগুলো থেকে কোনো প্রশ্ন আসবে, তোমাদের প্রশ্ন আসবে সংস্কৃতির সংজ্ঞা থেকেই। স্যার বিষ্ণু দে কি প্রাবন্ধিক ছিলেন? হ্যাঁ, প্রবন্ধও লিখেছেন। মহিতলাল মজুমদার, তিনিও কবি ছিলেন, প্রাবন্ধিক ছিলেন। বুদ্ধদেব বসু তো সব শাখাতেই বিচরণ করেছেন, কোনো কিছুই বাদ দেননি। রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই নাটক, গল্প, উপন্যাস সবই লিখেছেন। আচ্ছা, তো সংস্কৃতির সংজ্ঞা একদম যদি নিট অ্যান্ড ক্লিন পড়তে চাও, তাহলে তোমাকে কি পড়তে হবে, যে সংস্কৃতি বলতে কি বোঝানো হয়েছে, সংস্কৃতির উদ্ভব কিভাবে হয়েছে বা সেই ধারণাটার উদ্ভব কিভাবে হয়েছে, সংস্কৃতির প্রধান উপকরণগুলো কি কি আছে, একটার সঙ্গে আরেকটার কিভাবে সম্পর্ক গড়ে উঠেছে। আমি একটা বৃক্ষচিত্র সাহায্যে তোমাদের আলোচনা করেছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার ছবি দেখেছি দিয়েছিলাম। ছবি।
অর্পিতার তাহলে মনে আছে, বাকিদের মনে নেই? মানে ছবি দেখিয়েছিলাম সেটা মনে আছে, না আলোচনা করেছিলাম সেটা মনে আছে, যে কি আলোচনা করেছিলাম? স্যার তো মূলগুলোকে, স্যার ওই শিকড়গুলো নিচে ওখানে জীবন আর জীবিকার, আর ওই যে গাছের পাতা, ডাল, হ্যাঁ হ্যাঁ, তবে সংস্কৃতির ফসল ফল সেগুলো গাছের ডালপালা, মানে ফলটাকে সংস্কৃতির ফসল বলেছেন, আর ওই যে গাছের পাতা ডাল ঠাল ওইগুলো ওই নাচ গান উৎসব এইসব। আচ্ছা, কে বুঝতে পারেনি? স্যার আমরা তো ক্লাস করিনি, বুঝতেই পারছি না কি হচ্ছে। স্যার আমি তো চ্যাপ্টারটাই বুঝতে পারছি না, সংস্কৃতিটা আলাদা আর ওই যে জাতীয় সাহিত্য সংস্কৃতি এইটা আলাদা, আলাদা হ্যাঁ, আলাদা দুটো করে আলাদা, পড়াচ্ছেন কেন? দুটো আলাদা, দুটো আলাদা। তুমি জাতি সংস্কৃতি সাহিত্য ওটার সঙ্গে এটা কেন মেলাচ্ছ? এটা সংস্কৃতির আমি সংজ্ঞা। অটোমেটিক্যালি আমি একই ভেবেছিলাম, না, একই রকম ভাবে। ওটা আলাদা বিষয়, এটা আলাদা বিষয়। এখানে শুধু সংস্কৃতি বিষয়টাকে নিয়ে আলোচনা করা হচ্ছে, সংস্কৃতির সংজ্ঞা, নামটা শোনো, সংস্কৃতির সংজ্ঞা, আর ওখানে জাতি, সংস্কৃতি, সাহিত্য সব কিছুর বিষয় নিয়ে আলোচনা হবে। আর এখানে শুধু সংস্কৃতি। এবারে পরীক্ষার উত্তর আবার এলোমেলো করো না। এসেছে গোপাল হালদার আর সুনীতি কুমারের, পুরোটা ছেপে দিলে। এটার বিষয় আলাদা, ওটার বিষয় আলাদা। তাহলে নামটা যে নাম এটা কোথায় জাতি একই আছে? এটা সংস্কৃতি ওখানে তিনটে শব্দ আছে, জাতি আছে, সংস্কৃতি আছে, আর সাহিত্য আছে। মানে প্রশ্নটা দেখে বুঝবো কি করে যে কোনটা কার মধ্যে পড়বে? প্রশ্নটা দেখে কেন বুঝতে পারবে না? স্যার আমার মৌসুমীর কথা শুনে আরো গুলিয়ে যাচ্ছে। না, আসলে তোমরা একটা ভালো করে আগে পড়বে। দুটো নিয়ে যখন কনফিউশন থাকবে তখন একটা ভালো করে পড়বে। একটা ভালো করে পড়বে, দেখবে সব কিছুর ক্ষেত্রেই দোকানে গিয়ে দুটো ড্রেস চয়েস হয়েছে আর দুটোকেই মনে হচ্ছে নেব, একটা নিতে হবে, তখন ভালো করে দেখবে, খুঁটিয়ে খুঁটিয়ে কিছু খুঁত বেরোবে একটা, তখন ওটাকে রেখে দেবে আর একটাকে নেবে। তো এখানে তোমাকে একটাকে ধরো, দুটোকে ধরো না, একটাকে ধরো আর একটাকেই ভালো করে পড়ো, আগা গোড়া সব ভালো করে দেখো, ক্লিয়ার হয়ে গেল, তারপর একটা ওটাকে কোনটা পড়বো স্যার? তুমি আগে মাথাটা আঁচড়ে ঠিকঠাক করে বসো, তারপরে তুমি ঠান্ডা মাথায় বসবে, পড়তে বসবে। হ্যাঁ, পড়াশোনা করতে বসলে আগে চুল টুল বেঁধে ভালো করে বসতে হয়, নইলে মাথাটা এদিক ওদিক হয়ে যায়। তো যাই হোক, গোপাল হালদারের সংস্কৃতির সংজ্ঞা এটা আগে পড়বে, কারণ এটার বিষয়টা ওটার মতো অনেক হিজিবিজি নেই বা পার্ট পার্ট নেই, এখানে জাস্ট একটাই বিষয়। তো সংস্কৃতির সংজ্ঞাটা স্যার আগে ভালো করে পড়বে। ওটা আরো ভালো তো, চারটে পর্যায়ে ব্যবস্থা বানানো হ্যাঁ, তো চারটে, এখানে একটা ভাগ আছে, আগে একটা ভাগ পড়ুক, তারপর চারটা ভাগ ওখানে পড়বে। আগে এটা পড়ো, ঠিক আছে? সংস্কৃতির সংজ্ঞা, সংস্কৃতির সংজ্ঞা বলতে আগে সংস্কৃতি সম্পর্কে জানতে হবে। আর তা তো তোমাদের এখানে সংস্কৃতি শুধু আছে, সংস্কৃতির পরে ওর কত ভাগ আছে জানো সংস্কৃতির, সেগুলো তোমাদের আলোচনা নেই। সংস্কৃতির তিনটে ভাগ আছে, একটা হচ্ছে উচ্চতর সংস্কৃতি, একটা লোক সংস্কৃতি, আর একটা আদিম সংস্কৃতি বা আদিম নৃগোষ্ঠীর সংস্কৃতি। আবার লোক সংস্কৃতির ভাগ আছে লোক সাহিত্য, লোকধর্ম, লোকশিল্প। লোক সাহিত্যের ভাগ আছে বিভিন্ন গান, ব্রতকথা, রূপকথা, ধাঁধা, ছড়া, প্রবাদ। লোকধর্মের ভাগ হচ্ছে লোকপুরাণ, লোকবিশ্বাস, লোকাচার। লোকশিল্পের ভাগ হচ্ছে বিভিন্ন শিল্পগুলো, যেগুলো ভাস্কর্য, স্থাপত্য। বুঝতেই পারছো? তাহলে তোমরা জাস্ট শুরুটা পড়ছো, আর যদি সংস্কৃতির ভাগগুলো পড়ো না তাহলে মাথা খারাপ হয়ে যাবে। তো সেটা নিয়ে একটা পেপারই আছে। আপনা থেকে একটু একটু ব্রেন আমাদের দিয়ে দিয়েছে। হ্যাঁ, সঙ্গীতার তো জানা দরকার, সঙ্গীতা বিডিপি পড়েছো না তুমি? তোমাদের ইবিজি 7 পেপারে ছিল তো, পুরো পেপারটাই ছিল তোমাদের লোকসাহিত্যের। স্যার 7 পেপারে আমরা তখন অনলাইন। ও, মানে বইটা খুলেই দেখোনি? না। 7 পেপারটা তুমি যদি পড়তে তাহলে তোমার এখানে অনেকটা ক্লিয়ার হয়ে যেত, এই জাতি সংস্কৃতি হোক বা সংস্কৃতি হোক, কারণ ওখানে ওগুলো একদম ডিটেলসে আলোচনা আছে। তোমাদের বইটা যেটা আছে না 7 পেপারটা, তোমরা তো পড়োনি, আমি পড়ি। 350টা পেজ আছে বইটাতে, মানে যেটা ইউনিভার্সিটি থেকে দিয়েছে তোমাদের, 350টার মতো পেজ আছে। ওই বইটা পড়ে নাও তো লোক সংস্কৃতি বা লোক সাহিত্য সব কিছু হয়ে যাবে। বিডিপি কোর্সটা বন্ধ হয়ে গেছে, এবছরই শেষ ছিল, কিন্তু ওই বইগুলো আমার কাছে সব আছে, আমি রেখে নিয়েছি। ইউনিভার্সিটির বইগুলো খুব কাজের বই,
অনেক আচ্ছা কাজে স্যার, লাগে। বিডিপি আর ইউভির মধ্যে তফাৎটা কি হয়ে গেল? বিডিপি অ্যানুয়াল সিস্টেমে ছিল তোমাদের, এবার সেমিস্টার সিস্টেম হয়ে গেছে গ্র্যাজুয়েশনটা। মানে 4 বার পরীক্ষা হবে? এখন পরীক্ষা দুটো করে সেমিস্টার একসাথেই হচ্ছে, তবে পরে সেটা সেমিস্টার ওয়াইজ হবে। মানে সেমিস্টার ভাগ হয়ে গেছে, ওদের একটা বছরে দুটো করে মার্কশিট দেয়, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, এইভাবে। আচ্ছা ঠিক আছে, তো তোমাদের যেটা আলোচনা করছিলাম যে সংস্কৃত, বাংলায় ব্যবহার হচ্ছে সংস্কৃতি শব্দটা যেটা, সেটা আগে ছিল কৃষ্টি। ঠিক আছে, কে নিয়ে এসেছেন বাংলা শব্দ ভাণ্ডারে সংস্কৃতি শব্দটাকে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। হ্যাঁ, কোন শব্দ ভাণ্ডার থেকে এনেছেন? তো ভাষা, কোন ভাষার শব্দ ভাণ্ডার থেকে এনেছেন? সংস্কৃত ভাষা। সংস্কৃত বললাম আমি? আমার মালায়ালাম না কি বলবো? মারাঠি। তার মারাঠি বন্ধুর সহায়তায় মারাঠি শব্দ ভাণ্ডার থেকেই শব্দটাকে তিনি চয়ন করেছেন। সংস্কৃতি শব্দটা ইংরেজি প্রতিশব্দ হিসেবে ব্যবহার করি আমরা কিসের, না তোমার কালচার। এবার কালচারের যে শব্দটা সেটা কোথা থেকে এসেছে বললাম? লাতিন থেকে না? লাতিন শব্দ কি থেকে? কুলতুরা থেকে। কুলতুরা বা কালচার যে শব্দটা, সেখানে কোন ধাতু রয়েছে, এগুলো শর্ট কোয়েশ্চেন আসতে পারে তোমাদের। এখন যা শর্ট কোয়েশ্চেনের বাহার, এই ধরনের আসতেই পারে যে কুলতুরা কালচার শব্দটি মূল উৎস কোন ভাষা, কোন ভাষা থেকে? লাতিন ভাষা থেকে। কি থেকে? কুলতুরা থেকে। এবার এই লাতিন শব্দ যে ইয়েটা তোমার কুলতুরা, সেটা আবার কোন ধাতু থেকে এসেছে? কোল ধাতু থেকে। কোল ধাতু থেকে এসেছে। কোল শব্দের অর্থ কি? চাষ করা। আর আমাদের বাংলাতে কৃষ্টি তার জন্য ব্যবহার করা হতো সংস্কৃতি হিসেবে। কৃষ মানেও কর্ষণ করা বা সেই চাষ করা। বুঝতে পারছো? এবারে কেন বলা হচ্ছে যে সংস্কৃতির সঙ্গে এই কৃষ্টি, চাষ করা, এই যে মানব জমিন, এই যে কথাগুলো বললাম, কেন বললাম? কারণ যে কোনো সংস্কৃতিরই যদি আমরা একদম শুরুতে যাই, উৎসতে যাই, তখন আমরা কি দেখতে পাবো যে সংস্কৃতি আসছে কিভাবে, বা সংস্কৃতি কোনটাকে আমরা বলবো। ঘুম থেকে উঠলাম, কাজ করলাম, খাবার দাবার খেলাম, ঘুমিয়ে পড়লাম, এর মধ্যে কোনো সংস্কৃতি আছে? এর মধ্যে সংস্কৃতি নেই। পশু পাখি সবাই ওটাই করে। কি করে? ঘুম থেকে ওঠে, তাদের কাজ হচ্ছে পেটটা কিভাবে ভরবে, কোথাও গেল, খাবার সঞ্চয় করলো, ফিরে এলো দিনের শেষে, ঘুমিয়ে পড়লো। এই যে চক্রাকার জীবনটা, এটাতে সংস্কৃতি নেই। সংস্কৃতি কোথায় আছে? আজকে আমি এভাবে জীবনযাপন করছি, এর থেকে আরও ভালো জীবনযাপন কিভাবে করব, এই যে আমার ভাবনাটা, এই যে চিন্তাটা, আর তার ফলে আমি আমার কাজটাকে আরও ভালোভাবে করতে চাইবো, এবং সেই কাজে আমি প্রমোশন চাই। যে প্রমোশন চাওয়ার ব্যাপারটা, এটা পশু পাখি ওদের মধ্যে নেই। ঠিক আছে, আজকে আমি বাসাটা বাঁধলাম, বাসাটা ঝড়ে ভেঙে গেল, পরের দিন আমি ওরকমই বাসা বাঁধবো। মানে পাখিদের ক্ষেত্রে এরকম হয় না? তারা কি ভাবে যে এর থেকে আরও উন্নত কিভাবে বাসা বাঁধা যায় যাতে ঝড় এলেও পড়বে না, বা কোন গাছে বাসা বাঁধলে ঝড় এলেও পড়বে না। খেয়াল করে দেখবে, আমাদের বাড়িতে একটা পেয়ারা গাছ ছিল, ওই পেয়ারা গাছটাতে মানি প্ল্যান্ট গাছ লাগানো হয়েছে, পুরো পেয়ারা গাছটাকে জড়িয়ে নিয়েছে মানি প্ল্যান্টটা, আর পেয়ারা গাছটা মরে গেছে। এই শুকনোটাতেই মানি প্ল্যান্টটা ধরে আছে, মানে গাছটা মরে গেছে, তো ওই মানি প্ল্যান্টটাতে একটা পাখি এসেছিলো কিছুদিন আগে, দিয়ে ও বাসা বেঁধেছে। আমরা তাড়াইনি, আমাদের একদম হাতের সামনেই থাকে, তবু তাড়াইনি, সে বাসা বাঁধলো, বাসা বেঁধে ডিম পাড়লো, 4টা বাচ্চা হলো, এখন সংসার করছে, মা বাবা চলে গেছে, 4টা বাচ্চা ওখানে আর থাকে। তো ওদের দেখো, মানে নিরাপত্তা সেখানে নেই, তবুও তারা সেখানে বাসা বেঁধে আছে। তারা একবারও ভাবলো না যে এর থেকে ভালো কোথাও যদি বাসা বাঁধতাম, তাহলে লোকালয় যেখানে নেই, যেখানে কোনো অন্য স্থান যেখানে মানুষ আসা যাওয়া নেই। এই যে ভাবনাগুলো, এগুলো মানুষের মধ্যে ছিল, যে না, গাছের নিচে ঘুমোলে ঠান্ডা লাগবে, বৃষ্টি পড়বে, অনেক কিছু ব্যাপার আছে। তাহলে গুহাবাসী হলো মানুষ, গুহার ভেতরে থাকলো, তবুও ঠান্ডা লাগছে যখন, তখন কী করলো? গাছের ছাল, পশুর ছাল, এগুলো পড়তে শুরু করলো, আগুন জ্বালতে শুরু করলো গুহার মুখে, কেননা রাতের অন্ধকারে শিকার করতে আসতো বাঘেরা বা কোনো হিংস্র প্রাণী, সেটা থেকে বাঁচতে তারা বুঝে গেছিলো যে আগুনকে তারা ভয় পায়, তার জন্য তারা সেখানে আগুন জ্বাললো।
এই যে বুদ্ধিটাকে কাজে লাগাচ্ছে বা আরও নতুন নতুন ভাবনা চিন্তা, এখনও তো সেই জিনিসটাই, সেই ধারাটাই চলছে না। বিজ্ঞানরা আছে, বিজ্ঞানী আছে, বিজ্ঞানীরা কেন, আমরাও তো ভাবছি। নিশ্চয়ই নিশ্চয়ই নিজের জায়গা থেকে দাঁড়িয়ে তুমি ভাবো যে এর থেকে আমি আরও ভালো কীভাবে থাকতে পারি, এর থেকে ভালো। তার জন্য কী চেষ্টা করছো? পরীক্ষা দেবে, চাকরি পাবে, চাকরি পেলে আরও হয়তো অন্যরকম একটা জীবন বিলং করবে এর থেকে। তো এটাই সংস্কৃতি, এর মধ্যেই সংস্কৃতি নিহিত আছে। মানে এটা সুপ্ত বীজ, আর এর ফলে যেটা হবে সেটা সংস্কৃতি। মানে যেরকম ধরো আদিম মানুষের কথা বলছি, আদিম মানুষ প্রথমে শিকার করতো। কী দিয়ে শিকার করতো বলো তো প্রথম অবস্থায়? ও পাথর দিয়ে। পাথর দিয়ে শিকার করতো, পাথর ছুঁড়ে মারতো। এরপরে তারা দেখছে যে যে পাথরটাতে মানে একটু ছুঁচালো বা ধারালো আছে কোনো জায়গা, সেটাতে বেশি মানে পশুটার হয়তো গায়ে লাগছে, রক্তক্ষরণ হচ্ছে, পশুটা মারা যাচ্ছে। তাহলে তারা বুঝতে পারলো যে ছুঁচালো অস্ত্র দিয়ে মারলে, কিন্তু ছুঁচালো পাথর দিয়ে মারলে তারা তাড়াতাড়ি নিহত করতে পারবে পশুটাকে। ফলে তারা সেই পাথরগুলোকে ছুঁচালো করতে শুরু করলো। এইভাবে আস্তে আস্তে তাদের হাতিয়ারগুলো দেখবে উন্নত হতে শুরু করলো। এটার মধ্যেও কিন্তু একটা সংস্কৃতি লুকিয়ে আছে। এই সংস্কৃতিটাই এখনকার যুগে আমরা বলবো অঙ্কন ও লিখন কেন্দ্রিক লোকসংস্কৃতি বলতে পারি এটাকে আমরা। সেই জিনিসটাই, ওই যে মানুষ ঘষে 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 একটা শিল্পও তো এর মধ্যে আছে না, শিল্পত্ব চলে এলো। আস্তে আস্তে দেখবে বেঁকানো সোজা অনেক ধরনের বল্লভ টল্লভ তৈরি করতে শুরু করলো। মানুষ আস্তে আস্তে একটা শিল্পী মনেরও অধিকারী হতে শুরু করলো। এইভাবে যার যত হাতিয়ার ছুচালো হবে সে তত ভালো উন্নত হবে, তার তত শিকার হবে। তো তাহলে সেটাও একটা সংস্কৃতি। এইভাবে মানুষ গুহাবাসী হলো, গুহাবাসী গুহাটাকেও তারা বিভিন্নভাবে নিজের মতো করে তৈরি করলো। শুধু সুড়ঙ্গ আর তখন থাকলো না, দেওয়ালগুলোতে বিভিন্ন ধরনের চিত্র আঁকতে শুরু করলো। সেই জিনিসটা এখন আমরা ভাস্কর্যতে দেখতে পাই। তাহলে এগুলো বীজগুলো নিহিত আছে সেই শুরু থেকেই, জীবনের উৎস, সেই মূল, সেই শিকড় থেকেই। অর্থাৎ মানুষ এগুলো কী জন্য করেছিল? শখে করেছিল? ভেবে দেখো, শখে করেছিল? এখন না, শখে মোটেই করছে। নয়। এখন শখে করছে যে ভাস্কর্য, স্থাপত্য, শিল্প এগুলো শখে করছে। ড্রয়িং যদি কেউ শিখছে, পেটের দায়ে কেউ ড্রয়িং শিখে না যে পেটের দায় আছে আমাকে ড্রয়িং শিখতে হবে, কোনো দিন কাজ পাবো, এই জন্যে করে না। পরে সেটা প্যাশন হয়ে যায় যখন থেকে পজিটিভ, মানে তুমি ফিডব্যাক পাচ্ছ সব দিক থেকে, তখন সেটাকে প্যাশন হিসেবে নেবে। তো এই যে তোমাদেরকে পড়াচ্ছি না, প্রথমে আমি ইউটিউবটা শখেই খুলেছিলাম। আমার ইচ্ছে ছিল না যে এটা নিয়ে এগিয়ে পড়াবো, টিউশন করব, এরকম কোনো ইচ্ছে ছিল না। তো এরকমই ব্যাপার প্রথম দিকেও কিন্তু ছিল। তারপরে পজিটিভ যখন ইয়ে পেলাম তখন সেটাকে সেইভাবে ব্যবহার করলাম। তো যাই হোক, মানুষ প্রথমে কিন্তু শখে করেনি, পেটের দায়ে করেছিল। তাহলে মানুষের সংস্কৃতির পিছনে কী লুকিয়ে আছে? জীবিকা। ঠিক আছে, জীবিকা হচ্ছে সংস্কৃতির মূল, এটা মনে রাখবে। জীবিকা হচ্ছে সংস্কৃতির মূল। অর্থাৎ মানুষ বেঁচে থাকার সংগ্রাম যে করছিল সেটার মধ্যেই সংস্কৃতি নিহিত ছিল। কীভাবে ছিল সেটা বোঝালাম, যে পাথর ছুঁড়তো, ভোঁতা পাথর, সেটাকে ছুঁচালো করতে হবে, শখের জন্য বা সৌন্দর্যের জন্য নয়, শিকারকে আরও তাদের মানে কি বলবো তাড়াতাড়িভাবে শিকার করতে। সেখানে কোনো ওরকম বুদ্ধির চাতুর্য কিছু ছিল না। তারপরে আস্তে আস্তে তারা বুঝলো যে যত সুচালো ধারালো অস্ত্র হবে তত তাড়াতাড়ি আমরা শিকার করতে হবে। এইগুলোকে কাজে লাগাতে লাগাতে মানুষের মধ্যে একটা শিল্পী মন অটোমেটিক তৈরি হয়ে গেছে। হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার কথা ভেবে দেখো কত উন্নত ছিল। এখনকারও কিছু কিছু গ্রামগঞ্জ আছে সেগুলোকে হার মানিয়ে দেবে হরপ্পা নাগরিক সভ্যতা, বুঝতেই পারছো সেগুলো। সেখানে সেই বড় বড় নালী ছিল যেগুলো ঢাকনা লাগানো ছিল। এখনকার দিনে আমাদের বাংলাতে কত নালী দেখবে ঢাকনা ছাড়াই পড়ে আছে, কিন্তু হরপ্পা মহেঞ্জোদারো আজ থেকে কত মানে বছর পুরনো সভ্যতাগুলো। আমাদের বাংলাতে এরকম সভ্যতা আছে, নাম জানো কেউ? হরপ্পা মহেঞ্জোদারো যেরকম সভ্যতা পাওয়া গেছে মাটি খুঁড়ে, সেরকম আমাদের বাংলাতেও এরকম সভ্যতা মাটি খুঁড়ে পাওয়া গেছে। আমরা লোকেরই খবর রাখি, নিজের হাঁড়ির খবর রাখি না। জানো, শুনেছো কোনো দিন যে আমাদের বাংলাতেও আছে? বাংলাতে আছে, ওটার নাম হচ্ছে উয়ারি বটেশ্বর সভ্যতা। উয়ারি বটেশ্বর সভ্যতা, ওটাও মাটি খুঁড়ে পাওয়া গেছে, প্রাচীন সভ্যতা, উত্তরবঙ্গের দিকে। তাহলে দেখো, বাংলার ইতিহাস আসলে আমরা পড়ি না, আমরা যেটা পড়ি না সেটা ভারতের ইতিহাস পড়ি। বাংলার ইতিহাস পড়লে বাংলার রাজাদের, বাংলার রাজবংশের নাম জানতাম। বাংলার কটা রাজবংশের নাম জানো বলতে পারবে? পাল আর সেন যুগ বলবে, আর কোনো জানো?
পাল যুগ আর সেন যুগ বলতে পারবে আশা করি, কারণ ওগুলো ইতিহাসে পড়েছো, ওই 5-6-এ দিয়েছে, তারপরে নেই। 1911-12 মানে সেই মোগল যুগ, সেই দিল্লি শাসন, ভারতের স্বাধীনতা, এগুলোই পড়েছো। মুঘল যুগ, এই তোমার পাল যুগ আর সেন যুগের আগে কি কি যুগ ছিল সেগুলো পড়েছো? বর্মন বংশ পড়েছো? দেব বর্মন, বর্মন রাজবংশ আছে। খড়গ শাসন পড়েছো? খড়গ রাজারা ছিল, মানে তাদের নামগুলো খড়গ দিয়ে। বংশ মৌর্যটা, মৌর্যটা আমাদের দেশের, মানে আমাদের রাজ্যের নয়। মৌর্য বংশ, চন্দ্রগুপ্ত মৌর্য কি পশ্চিমবঙ্গে ছিল? আমাদের বর্মন বংশ ছিল, খড়গ বংশ ছিল, তারপরে তোমার ওই যে ওয়ারি বটেশ্বর সভ্যতা বললাম, গঙ্গারিডাই সভ্যতা বললাম। গঙ্গারিডাই একটা উন্নত সভ্যতা ছিল আমাদের বাংলার, মূলত সমতট অঞ্চলে। আমাদের বাংলার বিভিন্ন তো অঞ্চল ছিল না, সমতট, পুন্ড্রবর্ধন, হরিকেল, রাঢ়, বঙ্গ, গৌড়, এরকম নাম ছিল। এইগুলো যাই হোক, এগুলো খুব একটা দেয় না বইয়ের। আমাদের যেগুলো পড়ি সেগুলো আমরা ভারতের ইতিহাসই পড়ি। জানতে হবে, এগুলো জানাটাও ভালো নিজের সভ্যতার। আমাদের বাংলার শেষ রাজবংশ কোনটা হিন্দুদের, জানো? তারপরে ইসলামীয় শাসন শুরু হয়েছে, কোনটা হিন্দু রাজবংশ শেষ? এই যা, এটা তো তোমাদের জানা দরকার না? চর্যাপদ পড়েছো, তুর্কি হামলা হচ্ছে, তবেই তো ইসলাম শাসন প্রতিষ্ঠা হচ্ছে না। ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি, সেন বংশ। সেন বংশ, লক্ষণ সেন শেষ রাজা। তারপরেই তো তুর্কি শাসন হলো না, 1200 সালের পরে, 1203-4 সালের দিকে। এগুলো একটু মনে রাখবে, কারণ এগুলো পড়ার ক্ষেত্রে না কাজে লাগবে। তোমরা তো চর্যাপদ পড়ছো, তো তোমাদের পাল সেন যুগটাকে একটু ভালো করে পড়তে হবে। আচ্ছা, সেন যুগের রাজারা কোন ধর্মাবলম্বী ছিলেন? বুদ্ধ, খ্রিস্টান, হিন্দু, কি হবে? সেন বংশের রাজারা কোন ধর্মাবলম্বী ছিল? হিন্দু ধর্মেই অবলম্বন ছিল তো। তার প্রমাণ কি আছে বলো? যারা ব্রাহ্মণ তারা বলতে পারবে, এখানে ব্রাহ্মণ কি আছে? তাদের অন্তত জানা উচিত। এখানে ব্রাহ্মণ কেউ নেই, সঙ্গীতাই তো আছে না। স্যার আমি এসটি, শ্বশুর বাড়ি তো ব্রাহ্মণ না। আমি ওদের কালচার জানি না স্যার। এখন বিয়ে হয়েছে, এখন তুমি ব্রাহ্মণ হয়ে গেছো, তোমাকে এসটিতে আর নেওয়া হবে না। আচ্ছা শোনো শোনো, মিউট করে দাও, সঙ্গীতার তো কথা বললে একটা কেমন আওয়াজ আসছে, ওখান থেকে শোনা যাচ্ছে না। আহ, সেন বংশের রাজারা শৈব ধর্মের, বা শৈব বলা হয় তাদেরকে, মানে শিবের উপাসক ছিলেন। শিবের উপাসক মানে তারা ব্রাহ্মণ ছিলেন না। কৌলিন্য প্রথা, কৌলিন্য প্রথা কে চালু করেছিলেন? কুলীন ব্রাহ্মণ, মনে পড়ছে? বল্লাল সেন। সেন যুগ ব্রাহ্মণ্যবাদ ছিল, গোড়া ব্রাহ্মণ্যবাদ। আর পাল যুগ ছিল বৌদ্ধ যুগ, ঠিক আছে? পাল বংশের রাজারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। কারণ চর্যাপদে আমরা কাদের পরিচয় পাই? পাল যুগের সেই বৌদ্ধ সহজে সাধকগণের পরিচয় পায়। আর গোড়া ব্রাহ্মণ্যবাদ আস্তে আস্তে সেখানে ঢুকছিল, সেটারও পরিচয় পায়, সেন যুগের রাজারা ব্রাহ্মণ ছিলেন। তো এইগুলো ছোটোখাটো জিনিসগুলো মনে রাখবে, কারণ তোমাদের এগুলো প্রয়োজন হবে, বাংলা সাহিত্যেও অন্তর্গত এই জিনিসগুলো। তো যাই হোক, এখানে যেটা আলোচনা করছিলাম, যে প্রথমটা আলোচনা করছিলাম জীবিকা। জীবিকা হচ্ছে সেই সংস্কৃতির মূল, আর জীবিকার মাধ্যমেই মানুষের সেই সংস্কৃতিটা আরও উন্নত থেকে উন্নততর হতে শুরু করেছে। কিভাবে না, সেই জিনিসগুলো আস্তে আস্তে অস্ত্রগুলোকে তারা ভালো করলো। যখন তারা পোশাক আশাক পরছে, প্রথমে কি গাছের ছাল পরছে, তারপরে কি করছে না তোমার পশুর চামড়া পরছে, তারপরে সেগুলোকে আস্তে আস্তে তারা নিজের মতো করে ঠিকঠাক করতে শুরু করলো। এখন আমরা কি পরি? এখন তুলোর তৈরি সুতো, সুতো থেকে বিভিন্ন, বা কোনো উল তৈরি হয়েছে, সেই উলের সোয়েটার পরছি, বা সুতোর কোনো কাপড় পরছি। বুঝতেই পারছো? তাহলে সেটা আস্তে আস্তে মানুষ কী করেছে, নিজের জ্ঞানকে এবং বুদ্ধিকে আরও
উন্নত করতে করতে এই পর্যায়ে এসে পৌঁছেছে। তাহলে ওটাও সংস্কৃতি ছিল, এটাও সংস্কৃতি ছিল। তো ওটা প্রথম যেটা ছিল সেটা কিন্তু বাঁচার তাগিদে মানুষ এগুলো করেছিল, এবং সেগুলোর মধ্য থেকে আস্তে আস্তে নিজের বুদ্ধিটাকে খাটিয়ে সেগুলোকে উন্নত করেছে। আর সেই জিনিসটাই সংস্কৃতির মধ্যেই পড়ে, একটা উন্নত হাতিয়ার। তাহলে বলবো না যে আদিম যুগের মানুষের সংস্কৃতি এরকম ছিল, তাম্রপ্রস্তর যুগে এরকম সংস্কৃতি ছিল, বা নব্যপ্রস্তর যুগে এরকম সংস্কৃতি ছিল, আধুনিক যুগে এরকম সংস্কৃতি আছে। কিভাবে বলি? তাদের কাজগুলোকে দেখে নিয়েই বলি না। তাহলে কৃষ্টি যে শব্দটা, কর্ষণ, চাষ করা, ওই চাষ করা ওটা দেখো কাজ করার মধ্য দিয়েই আসছে, কিন্তু সব কিছু সংস্কৃতিটা আসছে চুপচাপ থেকে। সংস্কৃতি হয় না, সংস্কৃতি হয় কিছু করে। কৃষ্টি শব্দটা সেই জন্য, ওই যে প্রথমে একটা লাইন বললাম না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। তো যদি আবাদ না করা হয়, চুপচাপ থাকে, তাহলে সংস্কৃতি হয় না। মানুষ কিন্তু চুপচাপ থাকা প্রাণী কোনো দিনই ছিল না। পশু পাখি এরা কিন্তু ছিল, এরা ওই যেটা করতে হয় সেটাই করে। মানে একটা পশুকে যেটা বলে না, গড্ডলিকা প্রবাহ বলা হয় না, ভেড়ার দল একটা দিকে যাবে সেদিকেই যাবে, সেই রকম। কিন্তু মানুষ ওই দলে কিন্তু নয়। মানুষ প্রতিদিন ভাবতে থাকে তার নিজের জীবনযাত্রা, নিজের জীবন প্রণালী, সেটাকে কীভাবে আরও উন্নত করা যায়। তো এখানে গোপাল হালদার সেইভাবেই দেখাচ্ছেন যে কীভাবে জীবিকা থেকে মানুষের সংস্কৃতিটা এসেছে, এবং সংস্কৃতির মূল বলতেই জীবিকা বলতে একটা গাছ, একটা গাছের শিকড়, সেই শিকড়টা হচ্ছে মূল। সেটাই তো কি করছে, শিকড়ের সৌন্দর্য কেউ দেখে? শিকড়ের কাজ দেখে। শিকড়ের কাজ কি? সৌন্দর্য আমরা ফুলে দেখব, ঠিক আছে? সৌন্দর্যটা আমরা ফুলে দেখব, সেটা ফুলটা বিভিন্ন ধরনের বিভিন্ন কালারফুল হবে, সেখানে না হয় দেখতে পাই, কিন্তু মূল শিকড় তার সৌন্দর্য নয়, তার কার্যকারিতা দেখতে হবে। তো সেই মানুষের জীবিকা প্রথমে কিন্তু শখের বসে ছিল না, সেই সংস্কৃতিটা শখের বসে আসেনি, সেটা জীবিকার সন্ধানে, বেঁচে থাকার লড়াই। তাহলে বেঁচে থাকার লড়াই কে করে? গাছের কোন অংশটা করে? নিচের অংশটা বেশি করে সব থেকে, শিকড়। প্রথমত গাছটাকে দাঁড় করিয়ে রাখতে সাহায্য করবে, আর তারপরে শোষণ করবে মাটি থেকে, সেই মূল রস শোষণ করবে। তাহলে সেই শিকড়টা হচ্ছে আমাদের সংস্কৃতির মূল, অর্থাৎ আমাদের শিকড় হচ্ছে আমাদের সেই আদিম মানুষ যেভাবে বেঁচে আসছে। তো তাহলে জীবনের উৎস হচ্ছে মূল বা সেই শিকড়, আর আমাদের জীবিকা হচ্ছে সেই সংস্কৃতির মূল। এটা প্রথম ধাপ গেল। এটাকে তিনি একটা পয়েন্ট করেছেন সংস্কৃতির উপকরণে। প্রথম পয়েন্টে কি আছে? বাস্তব উপকরণ আছে না, দেখবে 3টে পয়েন্ট আছে, আমার নোটটা দেখবে ওখানেও আছে। বাস্তব উপকরণ, বাস্তব উপকরণ বলতে এইগুলোই, এই জিনিসগুলোকেই মানুষ ব্যবহার করে করে এটার মধ্য দিয়েই সেই সংস্কৃতির ভিত্তিটা স্থাপন করেছিল। মানুষ একসময় কৃষিজীবী মানুষ ছিল, অর্থাৎ সেই চাষবাসই ছিল তার জীবন ধারণের বা বেঁচে থাকার একমাত্র উপায়। এবং সেই চাষবাসটা শুধু চাষবাসের মধ্যে থাকেনি, তারা সেটাকে উন্নত করতে করতে আজকে কোন জায়গায় পৌঁছেছে দেখো চাষবাসটাও। এখনকার দিনে কি হয়, ধান আর রোপণ করতে হয় না মানুষকে, মেশিনই রোপণ করে দেয়। ধান কাটতেও হয় না মানুষকে, মেশিনেই ধান কেটে দেয়। দেখেছো আশা করি মেশিনগুলো এখনকার দিনে। তাহলে থেমে থাকেনি কিন্তু কোনো দিনই সব। কিন্তু এই যে চাষবাসের দিকটাই দেখো না, আগে ইতিহাস বই দেখবে 1-2 ক্লাসের যে ইতিহাস বইগুলো ছিল না, 1-2 বা 3-তে, দেখবে একটা পাথর, ছুচালো পাথর, সেটাতে একটা কাঠের দণ্ড বেঁধে আর সেটাকে ঠিলে নিয়ে যাচ্ছে, একটা মানুষ সামনের দিক থেকে টানছে আর একটা মানুষ ঠিলে নিয়ে যাচ্ছে, এভাবে চাষের মাটিটা খুঁড়তো। তারপর সেটা তো লাঙ্গল বানালো, তারপরে তোমার কি করলো, গরু জুড়ে দিল, মানুষ আর শ্রম করলো না, গরুকে জুড়ে দিল। এখন কিসে চাষ করে? এখন বেশিরভাগ ট্রাক্টরে চাষ করে। তাহলে দেখো বিবর্তিত হচ্ছে কিন্তু মানুষের সভ্যতাটা, অর্থাৎ সংস্কৃতিটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আজকে যে সংস্কৃতি আছে সেটাও পরে কিন্তু পরিবর্তন হবে। মানে সংস্কৃতি হচ্ছে পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে পরিবর্তন করে। কে করে? মানুষ নিজেই করে। তো তাহলে প্রথম ধাপ যেটা হচ্ছে সেটা হচ্ছে সংস্কৃতির বাস্তব উপকরণ। সংস্কৃতি একটা প্রধান মানে মূল উপকরণ যদি বলি, তাহলে বাস্তব উপকরণ। তারপরে কি আছে? সামাজিক গঠন। সামাজিক গঠনটা আমরা কোথায় নিচ্ছি? সেই গাছের দেহটাতে নিচ্ছি, অর্থাৎ সেখান থেকে আর একটু উন্নত স্তর। সংস্কৃতির দেহ হচ্ছে কি? সংস্কৃতির দেহ কোন অংশটাকে বলা হচ্ছে? গাছের
দেহ বলতে কাণ্ডটাকে বুঝি, যেটা মাটির ওপরে থাকে। সংস্কৃতির দেহ কোনটা হবে? আমাদের মানুষের সংস্কৃতির দেহ কোনটা? যা ভুলে গেছে সবাই। স্যার জীবিকা ভালো জীবিকা হচ্ছে শিকড়টা, আর দেহ কোনটা? সমাজ হবে। হ্যাঁ, সমাজ। সমাজ হচ্ছে সংস্কৃতির দেহ। সমাজটা কিভাবে সৃষ্টি হয়েছে বলতে পারবে কেউ? সমাজ কিভাবে সৃষ্টি হয়েছে? একটু আন্দাজ করে ভেবে দেখো। প্রথমে তো গোষ্ঠী তৈরি হয়েছিল স্যার, মানে শিকার করার জন্য দল বেঁধে মানুষ শিকার করতে যেত, ওখান থেকে গোষ্ঠী তৈরি হলো। গোষ্ঠী থেকে তারা মানে নিজেদের সুবিধার্থে তারা নিজেদের দলবদ্ধ হয়ে থাকতে শুরু করলো, সেখান থেকে আস্তে আস্তে মানে উন্নত হতে হতে তারা সমাজে পরিণত হলো। আচ্ছা, সমাজ বলতে কি বোঝায় বলো তো? সমাজ বলতে একসঙ্গে সমস্ত মানুষ যেখানে থাকে, শুধু সুন্দর থাকলেই সমাজ হবে? দলবদ্ধভাবে যেখানে থেকে তারা তাদের নিজেদের না না, আমি তখনকার অর্থে বলছি না, এখনকার অর্থেই বলো, সমাজ বলতে কি বোঝায়? সমাজ মানে সুশৃঙ্খলভাবে যেখানে বসবাস করা যায়। হ্যাঁ, যেখানে কিছু নিয়ম শৃঙ্খলা থাকবে। সমাজ বলতে নিয়ম শৃঙ্খলাও থাকবে, সেখানে যে যা খুশি করতে পারে না, সমাজের কিছু নিয়ম নীতি থাকবে, তার মধ্য দিয়ে থাকে। সে বলে না যে কোথাও কোনো কিছু ঘটনা ঘটে ওদের সমাজ নেই, সমাজ বলে কিছু নেই, যা খুশি তাই করে। আছে, দেখবে কিছু কিছু বাড়ি আছে, কিছু কিছু সমাজ আছে কঠোর। কোনো একটা গ্রামে একটা মেয়ে একটা অন্য ছেলেকে বিয়ে করলো, সঙ্গে সঙ্গে সেই মেয়েটার বাড়ি চলে যাবে গ্রামের মানুষ, দিয়ে বলবে তোমার মেয়ে অন্য জাতে বিয়ে করেছে, তোমাকে এই গ্রামে থাকতে দেওয়া হবে না, আর নইলে তুমি জরিমানা দাও তবে থাকতে পাবে, নইলে তোমাদেরকে থাকবে কিন্তু এক ঘরে করে দেওয়া হবে, তোমার ঘরে কেউ খাবে না, তোমার জিনিস নেবে না, তোমাদের দিকে কেউ তাকাবে না, তোমাদের কারো শরীর খারাপ হলে মারা গেলেও তোমাদেরকে ছুতে আসবে না। খেয়াল করে দেখো, এরকম গ্রামও এখনও আছে। ওইটাই সমাজ, মানে একসঙ্গে গোষ্ঠীবদ্ধ জীবনযাপন করছে, কিছু নিয়ম শৃঙ্খলা আছে, তার মধ্যে আবদ্ধ থাকতে হবে। তার জন্য আমরা সমাজের তুলনা দিই না, ওদের এরকম সমাজ, আদিবাসীদের এরকম সমাজ, ব্রাহ্মণদের এরকম সমাজ, জাত হিসেবে আমরা সমাজগুলো বিচার করি। খেয়াল করে দেখো, তাহলে সেই সমাজ হচ্ছে বিভিন্ন সমাজ, তাদের বিভিন্ন রকমের সংস্কৃতির মানে তাই বার্তা দিচ্ছে, মানে বিভিন্ন ধরনের সংস্কৃতির পরিচয় পাচ্ছি আমরা বিভিন্ন ধরনের সমাজ থেকে। আদিবাসী সমাজ, তাদের কাছে গেলে তুমি নিজেই বুঝতে পারো তাদের সংস্কৃতি কেমন। দেখবে সন্ধে হলো, সবাই খেটে ক্লান্ত আছে, তারা একটু অবসর বিনোদনের জন্য সবাই দেখবে মেয়েরা একসঙ্গে কিছু একটা গান বাজিয়ে আর একসঙ্গে তালে তালে মেয়েরা নাচছে, কেউ মাদল বাজাচ্ছে, কেউ হয়তো নেশা করছে, কেউ হয়তো হুকো খাচ্ছে। বিভিন্ন ওদের কালচারটা একটু এই ধরনেরই, কিন্তু সারাদিন কঠোর পরিশ্রম করে আসছে, তারপরে তারা সন্ধ্যাবেলা একটু বিনোদন করে। তোমরা আদিবাসী গ্রামে যদি যাও, সেখানে দেখতে পাবে সন্ধ্যাবেলা না তাদের একটা গানের আওয়াজ শুনতে পাবে। আমাদের পুরুলিয়াতে অনেক আছে এরকম গ্রাম, ধামসা মাদল এগুলো বাজে সন্ধ্যে 7টার পর থেকে, তারা বিনোদন করে এই ধরনের ইয়েগুলো। দিদির শ্বশুর বাড়ি যায়, ওখানেও আছে, ওখানেও এরকম শুনতে পাই। কেউ আবার বাঁশি বাজায়, এত সুন্দর বাঁশি বাজে না, বাঁশি বাজায় তার সঙ্গে ওই ধামসা মাদলগুলো বাজে। আবার দেখি ছোটো ছোটো মেয়েগুলোকে সুন্দর কোমরে কোমরে হাত দিয়ে দিয়ে নাচ করছে। তো এটা একটা আলাদা সংস্কৃতি তাদের, বুঝতেই পারছো। তাহলে আমরা বলবো এটা তাদের আদিবাসী সংস্কৃতি। তাদের সমাজ আছে, তাদের সেই সমাজটা হচ্ছে সেই সংস্কৃতির দেহটা, ঠিক আছে? তো সেটাকেও তারা এভাবেই বহন করে নিয়ে আসছে। তারপরে একটা যদি তুমি ব্রাহ্মণ পাড়া বা চাটুর্যে পাড়ায় গেলে, সেখানে একটা আলাদা রকম সংস্কৃতি থাকবে। সেখানে সন্ধে হলে এরকম নৃত্য গীত দেখতে পাবে না যে সবাই দল বেঁধে নৃত্য গীত করছে, বস করে তামাক খাচ্ছে, গান বাজাচ্ছে। সেখানে দেখবে সন্ধে হলো, পড়তে বসে গেছে সবাই, সবার বাড়িতে চুপচাপ করে পড়ছে, সেই সময় গান বাজনা থাকে না। সন্ধেবেলায় যদি কেউ গানের ক্লাস করছে তাহলে সেই গান বাজনা হবে, মানে সেটাও শিক্ষার একটা অঙ্গ। তো এইরকম বিষয়টা। আর আদিবাসীতে গেলে সংস্কৃতিতে ওদের স্বাধীনতা, ওদের অবাধ বিচরণ, ঠিক আছে? ওদের মানে শারীরিক শ্রমটা ওদের বেশি, মানসিক দিকটাকে একটু কম খাটায়, তার জন্য তাদের সংরক্ষণের দিকটাকে নিয়ে একটু ভাবা হয়। তাহলে বুঝতেই পারছো যে সমাজ হচ্ছে এরকমই, বিভিন্ন ধরনের সমাজ আমরা দেখতে পাচ্ছি এই যুগে দাঁড়িয়ে। তাহলে সেই সমাজটাকে তারা কিভাবে আরও এগিয়ে নিয়ে যাবে,
সেটাই হচ্ছে সংস্কৃতি, তাদের কালচার, সেগুলোকে আরও উন্নত করতে হবে, তবে তারা এগিয়ে যেতে পারবে বা বাস্তব যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে। এখন যদি আদিবাসীদের কথা বলি, যারা প্রকৃত আদিবাসী, দেখবে অনেকটা এগিয়ে এসেছে। আগে তারা দলবদ্ধ হিসেবে থাকতো এবং বিভিন্ন গ্রামের প্রান্তে থাকতো তারা। এই যে আমাদের পুরুলিয়া, মেদিনীপুর এলাকাগুলোর কথা বলছি, সেগুলোতে এখনও আছে। ওই এলাকাগুলোতে গ্রামের প্রান্তে দলবদ্ধ হয়ে তারা বাস করে। এই আধুনিক সভ্যতাকে অনেকটা না মানার মতোই তারা, মানে বাধ্য হয়েই মানছে, আমি দেখেছি। তারা কিন্তু একটু ভয় পায়, আধুনিকতাটাকে একটু ভয় পায়। তো এইভাবে তাহলে তাদের একটা জনজীবন আছে, তাদের একটা সমাজ আছে, তারা এই সংস্কৃতিটাকে নিয়ে চলছে। তাদের কাছে গেলে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাবে। আমি দেখলাম একজন মহিলার পুরো গলার নিচে এই এরিয়াটাতে পুরোটা না, সে কী বলে ওগুলোকে, ট্যাটু করে না, ওদের তো ট্যাটুটা অন্য ধরনের করে, সেই ছুঁচ ফুটিয়ে ফুটিয়ে একটা রং দিয়ে করে। তো এখন মেলা টেলাতে গেলে দেখতে পাবে যেভাবে করে। তো সেই জিনিসগুলো ওদের দেখছি। একজন তো পুরো গলাটাতে, গলায় হার পরে, তো ও হার পরেনি, ও হার করেই নিয়েছে, মানে ওই হ্যাঁ, ট্যাটু আমি দিয়েই পুরো দেখেছি। গলাটা। এটা দেখেছি। হ্যাঁ, তারপরে খুব সুন্দর। হ্যাঁ, কিছু আদিবাসী সংস্কৃতি আছে যাদের নাকের ফুটোটা, ওখানে যে যত বড় অলংকার পরতে পারে ফুটো করে, সে সেই সমাজে সবচেয়ে মানে অধিপতি হিসেবে তাকে দেখা হয়। তো দেখবে কেউ কেউ আবার ঠোঁটের নিচে গর্ত করে সেখানে একটা কোনো অলংকার পরে। তো বাড়িতে বেশি দেখায়। হ্যাঁ, ওইগুলোকে তোমার ইয়েতে বলা হয় অঙ্কন ও লিখন কেন্দ্রিক লোক সংস্কৃতির অঙ্গ সেগুলো। তো যাই হোক, বিভিন্ন ধরনের আছে। বাককেন্দ্রিক লোক সংস্কৃতি যেগুলো আমরা বলি, সেগুলো হচ্ছে এই ছড়া, পাঁচালি, হিয়ালি, যেগুলো জেনে আসছি আমরা, যেগুলো লেখক নেই, লোকমুখে প্রচলিত। অঙ্গভঙ্গি কেন্দ্রিক লোক সংস্কৃতি আছে, অভিনয় টভিনয় যেগুলো আগেকার দিনে হতো। তারপরে বিশ্বাস সংস্কার কেন্দ্রিক লোক সংস্কৃতি কিছু ধরনের আছে, সেগুলো হচ্ছে সেই টুকটাক জাদুবিদ্যা, ঝাড়ফুঁক যেগুলো বলি না, সেইগুলো হচ্ছে। খেলাধুলা কেন্দ্রিক লোক সংস্কৃতি আছে। তো এইভাবে বিভিন্ন ধরনের সংস্কৃতির ভাগ রয়েছে বা লোক সংস্কৃতির অঙ্গ রয়েছে। তো এখানে তাহলে আমরা দেখছি যে সমাজ বা সংস্কৃতি, সংস্কৃতির দেহ যেটা, গাছের যে কাণ্ড অংশটা, সেটার সঙ্গে তুলনা করেছেন গোপাল হালদার। তিনি বলছেন সমাজ হচ্ছে সংস্কৃতির দেহ। তারপরে এই দেহটাতে কি থাকবে? দেহটাতে শাখা প্রশাখা থাকবে। শাখা প্রশাখাতে কী থাকবে? পাতা হবে, ফুল হবে, ফল হবে। অর্থাৎ একটা সমাজ যখন থাকে, সমাজ কি ধরে রাখে? সমাজ কি ধরে রাখে? সংস্কৃতির ফসলকে ধরে রাখে। সংস্কৃতির ফসল সেগুলো কোনগুলো হচ্ছে না, এই যে একটু আগে আলোচনা করলাম, সমাজ আছে, সমাজের সঙ্গে কি আছে? তাদের বিনোদন আছে। সন্ধেবেলা তারা বিনোদন করে, কিভাবে করে? সারাদিন খাটুনির পরে তারা একটু নিজেকে মানে কি বলবো, এনজয়মেন্ট করে, রিফ্রেশমেন্ট যেটা বলি না আমরা, সেটা করে। শীতকালে আগুন জ্বালিয়ে নেয় এবং তার চারিদিকে তারা হয়তো গোল করে ঘিরে নৃত্য করছে। এগুলো কখন দেখতে পাবে? আমাদের জীবনে কখন দেখতে পাবো? কোথাও ঘুরতে গেলাম, তখন শখে দেখতে পেলাম আদিবাসীরা এটা করছে, একটু ফটো তুললাম, ভিডিও করলাম, চলে এলাম, যে এরকম ওদের সঙ্গে গেছিলাম। খেয়াল করে দেখো, এগুলো আমরা কোথাও ট্যুরে যাই, তখন ওখানে সেই আদিবাসীদের হয়তো তাদেরকে পয়সা দিয়ে একটু নাচ করালাম, তারপরে এই করলাম। তো কোনো একটা পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে গেলাম, সেখানে ছৌ নৃত্যের দল আছে, তাদেরকে একটু বললাম নাচ করতে, একটু আমি টাকা দিলাম, তারা হয়তো একটু করে দিল, তাদের সংস্কৃতিটা একটু ক্যাপচার করে নিলাম আমি। তো সংস্কৃতির ফসল বা সেই সমাজটা, যে সমাজে তারা বিলং করছে, সেই সমাজে এই জিনিসগুলো তাদের প্রতিনিয়ত ঘটতে থাকে। আমরা তো জাস্ট একটু বিনোদনের জন্য একটু তুললাম, কিন্তু তাদের প্রতিদিন এগুলোই কাজগুলো। তো দেখবে সেই সমাজে তাদের নৃত্য, গীত, এই যে বাঁশি বাজানো বললাম, হঠাৎ করে কোনো একটা গ্রামে গেছো আর সেখানে হঠাৎ করে সন্ধেবেলা দেখবে খুব সুন্দর মিষ্টি সুরে বাঁশি বাজছে, যেটা টিভিতে হয়তো বা আমরা গানে শুনেছি, ওখানে প্রত্যক্ষ দেখতে পাবে কোনো একটা বয়স্ক মানুষ মনের সুখে বাঁশি বাজাচ্ছে, সারাদিন কাজ করে এসে ক্লান্ত হয়ে সে বাঁশি বাজাচ্ছে, তারপর তারা রাত 10টা 11টার সময় খেয়ে হয়তো ঘুমিয়ে পড়বে। তো এরকম ব্যাপারগুলো আমরা দেখতে পাবো। তাহলে সংস্কৃতির ফসল এই জিনিসগুলোই, তাদের কি কি আছে সেখানে? লোক সাহিত্য হতে পারে, লোক সংস্কৃতি হতে পারে, নৃত্য, গীত, শিল্প। যদি আদিবাসী এলাকারই কথা বলি, সেখানে যদি যাও, মাটির ঘরগুলোতে এত সুন্দর সুন্দর কারুকার্য করা আছে না, দেখে অবাক হয়ে যাবে। আর সিমেন্ট কি প্লেন হয়, মাটির বাড়িগুলো এত প্লেন, নিখুঁতভাবে ওরা মাটি দেয় না, একটা ছোট্ট পাথর পাবে না দেয়ালগুলোতে, আর তার উপর আলপনা করে তারা, হয়তো দেখেছো। আবার আছে হ্যাঁ, দেখেছি, মানে খুব সুন্দর ডিজাইন করে এত সুন্দর ড্রয়িং আঁকে না,
হ্যাঁ, শুনছি না। আঁকার সাথে সাথে আবার কি করে মাটি দিয়ে ওঠা ওঠা আলপনাগুলো করে, যেগুলো সেই সিমেন্ট দিয়ে করে না, হয়তো টালির ইয়েগুলো ছোট ছোট করছে ওপর দিকে ছাদে, ওরা ওগুলো মাটি দিয়েই করে আলপনাগুলো, মাটি দিয়ে উঠিয়ে উঠিয়ে এত সুন্দর সুন্দর ডিজাইন করে। তো ওটাও তাদের একটা সংস্কৃতি হলো, ওটা শিল্পের মধ্যে পড়ে যাচ্ছে না, ওটা তাদের অঙ্কন এবং লিখন কেন্দ্রিক সংস্কৃতিতে চলে যাচ্ছে। আর যেটা তাদের এই যে নৃত্য গীত করছে, ওটা খেলাধুলা কেন্দ্রিক লোক সংস্কৃতিতে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে হঠাৎ করে একটা বাচ্চার শরীর খারাপ হয়ে গেছে, তাদেরই ধরো একটা ছোট্ট মেয়ে আছে, তার শরীর খারাপ হয়ে গেছে, দেখবে কোনো একটা বুড়ো না তাকে মাথাটা নিচু করে তার মাথাতে ফু দিচ্ছে, আর কিছু একটা বলছে আবার ফু দিচ্ছে। এগুলো কি করা হয়? এগুলো ঝাড়ফুঁক করা হয়। তাহলে তুমি সেখানে গেলে সেই জিনিসটা দেখতে পাবে। এটাও তাদের একটা সংস্কৃতির অঙ্গ। এটা কিসে হচ্ছে না, এটা তোমার বিশ্বাস এবং সংস্কার কেন্দ্রিক লোক সংস্কৃতিতে পড়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো যে একটা সমাজ থাকলে সেই সমাজ যদি হয় দেহটা, তার ধারণ থাকবে কি, ধারণ করে থাকবে সেই শাখা প্রশাখা ফুল ফল। তাহলে একটা সমাজ কী কী ধরে রাখতে পারে? একটা সমাজ তার লোকসাহিত্য, লোকনৃত্য, লোকসংস্কৃতি, শিল্প, চারুকলা, বা তোমার চিত্র, সংস্কার, বিভিন্ন জিনিস ধরে রাখে একটা সমাজ। তাহলে যেরকম একটা গাছ বিভিন্ন ফুল ফল পাতা এগুলোকে ধরে রাখে, সেরকম একটা সমাজ এইভাবে তার কাজগুলোকে, সংস্কৃতির ফসলগুলোকে ধরে রাখে। তাহলে গোপাল হালদার এভাবে আলোচনা করছেন, একটা গাছের সঙ্গে তুলনা করছেন সংস্কৃতির উপকরণগুলোকে। শিকড় থেকে শুরু করেছেন, তারপর কাণ্ড, তারপরে গাছ যেটাকে ধরে রাখে ফুল ফল পাতা, সেগুলো। শিকড়টা হচ্ছে আমাদের সেই জীবিকা, জীবিকার জন্য মানুষ কিভাবে সংগ্রাম করে এসেছে, লড়াই করে এসেছে, এবং ফলে সেখানেও একটা সংস্কৃতির আমরা জিনিস দেখতে পাই। সংস্কৃতির মূল ওটা, ওখান থেকেই সংস্কৃতিটা শুরু হয়েছিল। সংস্কৃতির শুরু যদি কোথায় হয়েছিল বলা হয়, তাহলে বলবে জীবিকার মাধ্যমে, মানুষের জীবিকার মাধ্যমে। মানুষের কিন্তু অন্য পশু পাখি কোনো কিছুর কিন্তু সংস্কৃতি নেই, কারণ তাদের উন্নত হওয়ার এই যে ভাবনা, এই চিন্তন শক্তি, সেগুলো নেই, ওটা মানুষের মধ্যেই আছে। তাছাড়া মানুষ আজকে চাষবাস করে ফসল ফলিয়ে বেঁচে থাকার উপায় খুঁজে নিত না, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রেখে সংগ্রাম করে মানে যে এই জায়গাতে পৌঁছেছে, সেটা কিন্তু পারতো না। অনেকে দেখায় যে বানরকে দেখায় এবং বলে দেখ আমাদের পূর্বপুরুষ, বলে না, খেয়াল করে দেখবে সব বানরকে দেখাচ্ছে, হনুমানকে দেখাচ্ছে, বলে আমাদের পূর্বপুরুষ। আসলে সেটা পূর্বপুরুষ আমাদের নয়, বানর আমাদের পূর্বপুরুষ নয়। আমাদের যেটা পূর্বপুরুষ সেটা বানর নয়ই, ওটা অন্য প্রজাতি একটা। কি বলা হয় সেটাকে জানো? শেষ পর্যায়টাকে বলা হয় কি? সেই ওরাং ওটাংটা। এই ওরাং ওটাং না। মানুষের যে প্রজাতিটা, মানুষ যে প্রজাতি থেকে এসেছে সেই প্রজাতিটা নেই তো, আমরা তো মানুষ হয়ে গেছে, সেই প্রজাতিটা কি করে থাকবে? স্যার আদিম মানুষ। না, ওগুলো নেই, ওগুলো। এবার দাদুর ঘরে গেছিলাম তো, ওখানে কঙ্কালগুলো ছিল স্যার। হ্যাঁ, ওটা থাকতে পারে, কঙ্কালটা থাকতেই পারে। স্যার আন্দামানে এখনো আছে, আমাদের যে আগে যে ওগুলো আলাদা, ওগুলো জাদুঘর। বেঁচে নেই, মানুষের যেটা আগের ইয়ে, সেটা কিন্তু বেঁচে নেই, ঠিক আছে। স্যার ওই ওই আদি আদি আন্দামানে যেগুলো আছে ওগুলো জারোয়া না স্যার? ওরা তো আলাদা জাতি বলুন। হুম, দেখবে মানুষের যেটা প্রজাতি আছে না, সেটা নামগুলো এরকম আছে, হোমো হ্যাবিলিস আছে, হোমো তোমার ইরেকটাস আছে, ঠিক আছে। তারপরে হোমো সেপিয়েন্স হচ্ছে লাস্ট স্তরটা, যেটা আমরা পূর্ণাঙ্গ মানুষ এখনকার যেটা বলি না, সেটা হচ্ছে হোমো সেপিয়েন্স, বলে না, মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। এইগুলো এক একটা স্তর, ঠিক আছে। মানুষের যেটা ছিল ওই প্রথম, ওই হোমো ইরেকটাস বা হোমো হেবিলিস যে বলছি না, এইগুলো, এই প্রজাতিগুলো নেই এখন, ওগুলোই তো মানুষ হয়ে গেছে। তো থাকবে কি করে? যেগুলো বানর, বানরের আলাদা প্রজাতি, ওদের উন্নতি নেই, ওরা যে প্রজাতিতে জন্মেছিল সেই প্রজাতিতেই থেকে গেছে। কিন্তু মানুষ যে প্রজাতিতে জন্মেছিল সেই প্রজাতিটা তো নেই, সেগুলো ধাপগুলো দেখবে আছে, এই যে বললাম হোমো ইরেকটাস, হোমো হ্যাবিলিস, এরকম বিভিন্ন নাম ছিল। এক একটা দেখবে ইতিহাস বইটা, জানি না তোমরা পড়েছো কিনা, ছোটোবেলায় একটা ইতিহাস বই যেটা সরকারি স্কুলে দেওয়া হতো, মানুষ চার পায়ে হাঁটছে, তারপরে একটু সোজা হচ্ছে, তারপর একটু সোজা হচ্ছে, একদম শেষে সোজা হচ্ছে, এরকম একটা ছবি ছিল। স্যার দেখেছি। ওইভাবেই প্রজাতিটা এসেছে। তো মানুষ হচ্ছে সেই প্রজাতিটা, সেটার ডেভেলপ ছিল, মানুষের যেটা প্রথম আদি রূপ ছিল সেটা ডেভেলপ ছিল।
এই প্রজাতিগুলোর ডেভেলপ নেই। বানর মানুষের পূর্বপুরুষ হতেই পারে না। ওরা যে প্রজাতিতে জন্মেছে সেই প্রজাতিই থেকে গেছে যুগ যুগ ধরে। না তাদের অভিযোজন না কিচ্ছু হয়নি। তো মানুষের তো সব কিছুই হয় না, তাদের পরিবর্তিত হচ্ছে সাথে সাথে। তো যারা বলে যে এটা পূর্বপুরুষ বানর, সেটা ভুল বলে তারা। যাই হোক, তো তাহলে এটা আশা করি বুঝতে পারছো। শুধু গাছের ছবিটা মনে রাখবে, আমি ছবিটা তোমাদের পাঠিয়েছিলাম মনে হয় গ্রুপে, আছে তো? ওই সংস্কৃতির সংজ্ঞা পড়াটা পড়বে, আর গাছের ছবিটা রাখবে। আমার মনে হয় না যে ভুলবে। ওখানে এলে সংস্কৃতির সংজ্ঞা বলতে কি বুঝিয়েছেন, যেটা এতক্ষণ আলোচনা করলাম, সংস্কৃতির উপকরণ যখন বলবে তখন এই তিনটে। প্রথমে হচ্ছে বাস্তব উপকরণ, মানে জীবন জীবিকা শিকড়টা। তারপরে কি এসেছে? তারপরে এসেছে তোমার সামাজিক গঠন, তাই তো? সামাজিক গঠন, সামাজিক গঠন হচ্ছে সেই গাছের কাণ্ডটা, মানে সংস্কৃতির দেহ যেটা বলি, সমাজ। আর তারপরে এসেছে মানব সম্পদ। মানব সম্পদ বলতে শেষেরটা ওই গাছ, ফুল, ফল, পাতা, এটা মানুষের যে সৃষ্ট যে ইয়েগুলো, কৃষ্টিগুলো বা সংস্কৃতিগুলো বা ফসলটা, ঠিক আছে? তাহলে এই তিনটে জিনিসকে তিনটে মনে রাখবে, তিনটে পয়েন্ট। প্রথম পয়েন্টটা হচ্ছে বাস্তব উপকরণ, তাহলে শিকড়টাকে মনে রাখবে। তারপরে আসছে তোমার মানব মানব সম্পদ বলছি, সামাজিক গঠন, সেটা দেহটাকে বা কাণ্ডটাকে মনে রাখবে গাছের। তারপরে আসছে মানব সম্পদ, মানে উপরের যে ফুল, ফল, পাতা, শাখা প্রশাখা, এটাকে মনে রাখবে। তো এই চ্যাপ্টারটা পড়লেই ওই গাছের ছবিটা রাখবে, দেখবে ভুলবে না। এখনই আবার ভুলে গেল নাকি কেমন, জিজ্ঞাসা করি। দাঁড়া, কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করি এখান থেকে যেগুলো বললাম। কে কে বলতে পারবে বলো, হাত তোলো, তাদেরকে জিজ্ঞাসা করব। চেষ্টা করবো। স্যার সংস্কৃতি বলতে যদি এক কথায় তাহলে বলো তো কি লিখবে? এক কথায়, এক কথায় যদিও হয় না। মানে আপনি যেটা বললেন। সভ্যতার উৎকর্ষ বলবে। এক কথায় বললে বলবে সভ্যতার উৎকর্ষ। দেখো, কোন যে জিনিসটা এক কথায় হয় না, সেটাকে এক কথায় করতে গেলে কঠিন হয়ে যায় শব্দটা। এটা একটা বাক্যে হবে, একটা বাক্যে করা যাবে। আচ্ছা, অর্পিতা আগেই জিজ্ঞাসা করি, সংস্কৃতি শব্দটি কে এনেছেন বললাম? সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ওই মারাঠি। বন্ধুর মাধ্যমে মারাঠি শব্দ ভাণ্ডার থেকে। আচ্ছা পম্পা, বলো সংস্কৃতি শব্দটা আগে বাংলায় কোন শব্দ হিসেবে কাজ চালানো হতো, কোন শব্দ দিয়ে? স্যার লাতিন। এই যা, না না, কৃষ্টি। স্যার কৃষ্টি। হ্যাঁ, কৃষ্টি শব্দে কোন ধাতু রয়েছে? বীজ ধাতু, কৃষ ধাতু। কৃষ শব্দের অর্থ? মানে ওই কর্ষণ বা ওই চাষ করা। হুম, চাষ করা, যত্ন করা, পুজো করা, সবই কৃষ ধাতুরই। আচ্ছা, কালচার শব্দটা মূল কোন ভাষা থেকে এসেছে? কালকুলাস, কোন ভাষা থেকে এসেছে? লাতিন লাতিন। এটা স্যার লাতিন। লাতিন। কুলতুরা থেকে বা কালতুরা থেকে? ওখানে কোন ধাতু আছে কালতুরা শব্দে বা কুলতুরা শব্দে? কোল, কোল। সেই কোল ধাতুটাই আমাদের কৃষ ধাতু, ঠিক আছে? এটা মনে রাখবে। আচ্ছা, লোক সংস্কৃতির ইংরেজি জানো তোমরা? লোক সংস্কৃতির ইংরেজি কি? স্যার যেটা আমরা বলি ফোক ডান্স। ফোকলোর, এফ ও এল কে এল ও আর ই, ফোকলোর। ফোক শব্দের অর্থ হচ্ছে লোক, আমরা যেটা বলি না লোক সঙ্গীত, সেই লোক বলি না, লোক মানে সেটাকে ইংরেজিতে বলা হয় ফোক, এফ ও এল কে। ফোক সং বলি না, ফোক সং মানে লোক গান বা লোকসঙ্গীত। তো ওই এফ ও এল কে ফোক, সেটাই বাংলাতে বলা হয় লোক। ফোক আর লোক, দেখো উচ্চারণগত একই ব্যাপার আছে। কারণ কিছু কিছু শব্দ যেগুলো আলাদা শব্দ ভাণ্ডারের
হয়েও বা আলাদা ভাষা বংশের হয়েও একই ধরনের উচ্চারণ থাকে, সেগুলোকে ধরে রাখতে হবে কোনো এক সময় একই ভাষা বংশ থেকে সেগুলো এসেছে। যেমন আহ, কিছু কিছু শব্দ আছে যে মানে বর্ণগুলো একই আছে, মানে প্রথম উচ্চারণগুলো একই আছে। যেমন হচ্ছে তোমার, দেখো তোমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, তবে তোমাদের উদাহরণে মনে হয় কোথাও দিয়েছিলাম, ফার্স্ট ইয়ারে দিয়েছিলাম তোমাদের ভাষা বংশের সময়, জার্মানের সঙ্গে বাংলার মিল আছে কোথায় কোথায় সেগুলো। তো যাই হোক, লোক সংস্কৃতি এটাকে বলা হয় ফোকলোর, মনে রাখবে। স্যার সংস্কৃতি উচ্চারণটা কি ইংলিশে? লোর। লোর, লোর কোথা থেকে এলো সংস্কৃতিতে? স্যার কি বললেন আপনি? সংস্কৃতি তো কালচার, আমি বললাম লোক সংস্কৃতি, ফোকলোর। সেন্টেন্সটা কি স্যার? কোনটা? লোক সংস্কৃতির ইংলিশ শব্দটা কি স্যার? ফোকলোর, হ্যাঁ, আমি স্পেলিংটা বলে দিই। FOLK LORE। তো পুরো উচ্চারণ ফোকলোর, ফোকলোর, ফয়কার ক, লয়কার র। ফোকলোর। তোমার তো বলাই উচিত নয়, এগুলো 7 পেপারে তোমার তো সব ছিল, তুমি তো পড়েছো ওটা। আমার বলবেন না এই কথাটা। কত পেয়েছো? স্টুডেন্ট ছিলাম না, আমার দুর্ভাগ্য সেটা। তোমার বিডিপি থার্ড ইয়ার মানে গ্রাজুয়েশনে কত পেয়েছো? স্যার আমার কত ছিল? 82%। তোমার নাম্বারগুলো আমি চেঞ্জ করে দিতাম, 28% করে দিতাম। 82 করে। আমি কিন্তু ফার্স্ট ইয়ারে আমাদের অফলাইন ছিল স্যার, তখনই কিন্তু আমি 60-র উপরে পেয়েছিলাম পরীক্ষা দিয়ে। জানি তুমি শুধু ইয়েটা পেয়েছো, তোমার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার দুটো পেয়েছো না অনলাইন? হ্যাঁ, তোমাদের ব্যাচ আর আমি জানেন তো পড়িয়েছি। ফেল করেছিল, তারা আমাদের সঙ্গে যখন পরীক্ষা দিল তাদের নাম্বার আমাদের সঙ্গে উঠে গেল। জানি জানি, তোমার ব্যাচের আছে আমার কাছে, বিডিপিও পড়েছে আমার কাছে, আর এমএও পড়েছে পাশের বাড়িতেই। তো ওরও ওরকম ফার্স্ট ইয়ারে। আপনার ঠিকানা আমি পেলাম কোত্থেকে? আপনার ঠিকানা আমি স্বর্ণালীর থেকে পেয়েছিলাম। আচ্ছা, আমাকে প্রথমে স্বর্ণালী বললে এরকম একটা স্যারের কাছে ভর্তি হয়েছি, তো আমি বললাম কি স্যারের নাম্বারটা দিন। বলছে না না স্যারের সিট বুক হয়ে গেছে, স্যার আর নেবে না। তো ওকে আমি একটা ও আমাকে একটা আপনার পিডিএফ পাঠিয়েছিল, মানে ওর ফার্স্ট ইয়ারের পিডিএফ পাঠিয়েছিল। তো আপনার সেই টাইটেল লেখা থাকে না, ফোন নাম্বার আর হ্যাঁ আপনার সব ওখান থেকে আমি ওনার নাম্বার নিয়ে আপনাকে ফোন করেছিলাম। হ্যাঁ সেই। যা 82 নাম্বার কেন দিয়েছে তোমাকে, 28 নাম্বার দেওয়ার ছিল। যাই হোক স্যার তখন হুম। অ্যাসাইনমেন্টটা কিন্তু ওই অফলাইনে হতো স্যার, তারপরে তো অনলাইন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তখন হতো, আমিও এনএসইউতে যখন পড়তাম তখন অ্যাসাইনমেন্ট অফলাইনে হতো। প্রচুর লেখা হতো স্যার তখন। নাম্বারও দিত না, 14 নাম্বার করে দিয়েছিল আমাকে পার পেপারে, 13 14। হাতের লেখার উপর ডিপেন্ড ছিল না, ওখানে ঘুষের একটা কারবার ছিল, আমরা নিজেরাই জেনেছি, 500 করে টাকা নিয়েছিল। স্যার তো তাতে ওই কলেজের প্রফেসর তাদের কাছে বললে ওরা নাম্বার দেয়, নাহলে হ্যাঁ দেয় না। হ্যাঁ। যাই হোক, তো এখানে সংস্কৃতির সংজ্ঞাতে বুঝতে পারছো 3টে পয়েন্টই শুধু ভালো করে মনে রাখো, ওই 3টে পয়েন্ট দিয়ে যা প্রশ্ন আসবে ওখান থেকে লিখতে পারবে। জাতি সংস্কৃতি ও সাহিত্য, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের, এটা আলাদা প্রবন্ধ। মৌসুমী যেটা বলছিলে না, জাতি সংস্কৃতি এবং সাহিত্য, তো এটাতে কি বলা হচ্ছে, যেটা দেখো জাতি সংস্কৃতি সাহিত্যর বিষয়টা একটু আলাদা। কারো মনে আছে, কেউ বলতে পারবে? সংস্কৃতি মানে কাকে বলে তো আপনি বলছিলেন। হ্যাঁ সেটা তো অবশ্যই একই, ওই জায়গাটা তো একই হবে, সংস্কৃতি কাকে বলে। আর এখানে তিনি কি জানাচ্ছেন, তিনি যুগান্তরের কথা বলছেন না, 4টা যুগের কথা বলছেন। যুগগুলো কি কি আছে? স্যার ওই রামমোহন যুগ, ইয়ং বেঙ্গলের যুগ। হ্যাঁ, আমাদের বাঙালি সংস্কৃতি বা বাঙালি জাতির যে সংস্কৃতি সেটা নিয়ে তিনি আলোচনা করছেন। দেখো, গোপাল হালদার আলোচনা করেছেন সংস্কৃতি সংজ্ঞা, বাঙালি সংস্কৃতি বলেননি তিনি। ঠিক আছে, যে বাঙালি সংস্কৃতি
বাঙালি সংস্কৃতির সংজ্ঞা কী হবে, বাঙালি কথাটা উচ্চারিত হয়েছে কোথাও দেখেছো? হ্যাঁ, এবারে বিভিন্ন সমাজকে বলতে গিয়ে হতেই পারে বাঙালিদের সমাজ, বিহারিদের সমাজ, এইভাবে তো বলতেই পারে। কিন্তু সমাজ কোনো একটা সমাজের কথা তিনি বলেননি, বা কোনো একটা সংস্কৃতির কথা বলেননি, টোটাল সামগ্রিক সংস্কৃতির তিনি কথা বলছেন। ঠিক আছে? আর এখানে দেখো বাঙালিদের সংস্কৃতির কথা বলা হচ্ছে, খেয়াল করে দেখো। সুনীতি কুমার চট্টোপাধ্যায় 4টা যুগের কথা বলেছেন। রামমোহনের যুগ, সেই সময় বাঙালির জাতির যে জীবন সেটা কেমন ছিল, গতিশীল ছিল নাকি সেটা থেমে গিয়েছিল, না সেটাতে কোন কোন সাধক ছিলেন সেটাকে এগিয়ে নিয়ে গিয়ার মানে উন্নত করার চেষ্টা করেছিলেন সেই সংস্কৃতিকে, বা অন্য সংস্কৃতির সঙ্গে আমাদের সংস্কৃতির মেলবন্ধন করতে চেয়েছিলেন কোনো মনীষী, সেগুলো তিনি আলোচনা করছেন এখানে। বুঝতে পারলে? এখানে কনসেপ্টটাতে কি আছে না, শুধু দেখো বাংলার কথা আছে, বাঙালিদের কথা আছে। আর ওখানে গোপাল হালদার বাঙালির কথা বলেনি, তিনি টোটাল সংস্কৃতির কথা বলছেন, একদম সে আদিম যুগ থেকে। এখানে কোনো জাতির কথা বলা হচ্ছে না যে একটা জাতিকে নিয়ে তিনি আলোচনা করছেন, তিনি সমগ্র জাতির সংস্কৃতির কথা বলছেন। আর এখানে দেখো শুধু বাঙালিদেরই কথা বলা হয়েছে। প্রথমে রামমোহনের যুগের কথা বলা হয়েছে, রামমোহনের যুগকে তিনি কি বলেছেন বা সেই বিষয় সম্পর্কে কি বলেছেন? প্রণতা বলো, প্রণতা বলছিল, এটা একটু পড়েছে মনে হয়। পড়েছি কিন্তু ডিটেলসটা মনে নেই। আচ্ছা, তোমার কাছেই তো শুনলাম 4টা যুগ বলছিলে, মনে হলো যে পড়েছো। যাই বললে কিন্তু আপাতত মনে নেই। আচ্ছা, কার মনে আছে সে বলো, যে তিনি রামমোহনের যুগ প্রথমটাকে নাম দিয়েছেন বাঙালি জাতির সংস্কৃতির ক্ষেত্রে, সেখানে তিনি কি বলেছেন? কেউ বলতে পারবে না? এই যা, সবাই পড়ছে আর ভুলে যাচ্ছে নাকি? স্যার ওই রামমোহনের সঙ্গে কি ওই ওইটা আছে স্যার, ইউরোপের চিন্তা ভাবনা সামঞ্জস্য, ওরকম? হ্যাঁ হ্যাঁ, ওটাই আছে, ওটাই আছে। তিনি উদ্ভব বলছেন, তারপরে প্রভাব বলছেন, আর ফলাফল বলছেন। অর্পিতা বলো, অর্পিতা তো আগে হাত তোলে, কিছুই বলছে না। তো রামমোহনের যুগ বলতে তো তখন ওই যে ব্রাহ্মণ ধর্ম কিন্তু মানে ব্রাহ্ম ধর্মের যে কুসংস্কারগুলো ছিল সেগুলো তো রামমোহন মানে উৎখাটন করেছিলেন, মানে তার মানে বিতাড়িত করেছিলেন, যে তখনকার যে সমাজটা ছিল। হুম। সমাজ আর সংস্কৃতির সম্পর্ক কি? সমাজ বলতে ওখানে তো মানে সংস্কৃতি বলতে ওখানে সমাজটাও পড়ে, ওখানে তো মানে একটা মানে সুশৃঙ্খল জীবন, মানে ওখানে সংস্কৃতিতে সমাজ থাকে না সমাজে সংস্কৃতি থাকে বলো তো? সমাজে তাকে বেশি ঘাঁটতে গেলে পাগল হয়ে যাবে। কোনটার কোনটা থাকে। না স্যার, সংস্কৃতিতে সমাজ থাকে। হ্যাঁ, সংস্কৃতিতে সমাজ থাকে না, সমাজে সংস্কৃতি থাকে। সংস্কৃতিতে সমাজ থাকে, সংস্কৃতি বলতে একটা কালচার, তো সমাজ বলতে তো পুরো ব্যবস্থাটাকেই বোঝায়। সমাজ হচ্ছে সংস্কৃতির দেহ, একটু আগেই তো বললাম, আবার ভুলে যাচ্ছ। সমাজ মানে হচ্ছে কার কাছে কোনটা। সংস্কৃতির দেহ, সমাজ হচ্ছে সংস্কৃতির দেহ, কথাটাকে ভালোভাবে শোনো তাহলে বুঝতে পারবে। সমাজ সংস্কৃতি। হুম। সংস্কৃতি পুরোটাই, একটা গাছ পুরোটাই সংস্কৃতি। ঠিক আছে? সেটার মধ্যে শিকড়গুলো হচ্ছে সে জীবিকা, মানে সংস্কৃতির মূল। মাঝের পোর্শনটা, কাণ্ডটা হচ্ছে সংস্কৃতির দেহ, মানে সমাজ। আর ফুল ফল যেগুলো আছে সেগুলো সংস্কৃতির ফসল, মানে পুরো গাছটাই হচ্ছে টোটাল সংস্কৃতি। ঠিক আছে? সমাজ একটা পার্ট তার মধ্যে। ঠিক আছে? সমাজটাকে কে সৃষ্টি করেছে? মানুষই তো সৃষ্টি করেছে না? মানুষের সেই সৃষ্টিশীল ক্রিয়াকর্ম, সৃজনশীলতার গুণেই সে সমাজটাকে তৈরি করতে পেরেছে। সমাজ আগে থেকে ছিল? ছিল না তো। প্রথমে কি ছিল? সংস্কৃতির মূল ছিল, সংস্কৃতির মূল হচ্ছে জীবিকা। মানুষ কি করছিল? বেঁচে থাকার উপায় খুঁজছিল, মানে মানুষ পশুর মতোই ছিল। একটা খেয়াল করে দেখবে, একটা লাইন পড়েছো ইতিহাসে ছোটবেলায়, যে আদিম মানুষ ছিল হিংস্র পশুর মতোই, নিরীহ পশুর মতো, এরকম পশুর সঙ্গে তুলনা করা হতো মানুষকে। কেন? কারণ যখন জন্মেছিল তখন প্রথম পশুর মতোই ছিল।
খেয়াল করে দেখো সেই একটা ঘটনা দেখবে, মনে থাকবে হয়তো, যে মানুষ দুধ খাওয়া কীভাবে শিখলো। সেই বাছুরটা দুধ খাচ্ছিল গায়ের, এবং একটা মানুষ দেখলো যে বাছুর দুধ খাচ্ছে, সেও সেই বাটে মুখ লাগিয়ে দুধ খাচ্ছিল। তারপর উন্নত হতে হতে এখন দুইয়ে নিয়ে খায়। খায় কিন্তু এখন সভ্য হয়ে গেছে মানুষ সমাজে। তাহলে সেগুলো পশুর মতোই আচরণ করতো মানুষও, কিন্তু দেখে দেখে শিখেছে। ঠিক আছে, দেখে দেখে শিখেছে মানুষ, এবং শিখে সেগুলোকে আস্তে আস্তে মার্জিত পরিশীলিত করতে শিখেছে। তো এইভাবে তাহলে মানুষ প্রথমে সেই জীবনের উৎস বা বেঁচে থাকার সেই জীবিকা যেটা ছিল অবলম্বন করা, সেখানে সংস্কৃতির মূল নিহিত ছিল। তারপর সংস্কৃতির দেহ হলো সমাজ, তারপরে সমাজ তো নিজেই সৃষ্টি করলো, তারপরে হলো সংস্কৃতির ফসল। অর্থাৎ সমাজ যখন তৈরি হয়ে গেল, কাণ্ড যখন চলে এসেছে, তখন ফুল ফল পাতা তো তার মধ্যে থাকবেই ধারণ করার। তো সমাজ যখন তৈরি হয়ে গেল, সমাজ থেকে যে জিনিসগুলো তৈরি হবে সেগুলোই সংস্কৃতির ফসল। সমাজে মানুষ থাকলো তবেই না তারা সেইগুলো করলো, নৃত্য, গীত, উৎসব, পার্বণ, এই যে টুকটাক করা, ঝাড়ফুঁক করা, খেলাধুলা, এগুলো সমাজে থেকেই তো শিখলো মানুষ, না? এগুলোকে যদি দেখতে চাও, আরও ব্যাকগ্রাউন্ডে যেতে চাও, তাহলে আদিবাসী সংস্কৃতির কথা বললাম, তাদের মধ্যে অনেকটা সেই পেছনে ফ্ল্যাশব্যাকে দেখতে পাবে। আমরা কিছু কিছু গ্রামে যাই, প্রত্যন্ত গ্রামে, নিজেদের ছোটোবেলাগুলো খুঁজে পাবে দেখবে। যারা গ্রামে বড় হয়েছো বা গ্রামে না বড় হলেও শহরে যদি বড় হয়েছো, 30 বছর বা 20 বছর পিছনে যেরকম ছিল, বা 15 বছর পিছনে যে জিনিসগুলো ছিল, সেগুলো অনেক জায়গায় এখনও আছে। তখন মনে হয় না যে ছোটোবেলায় ফিরে গেছে? আমি পুরুলিয়া দিকে যাই যখন, তখনও দেখতে পাই সেই পিক পিক করে বাঁশি বাজিয়ে সেই আইসক্রিমগুলো বিক্রি করতে আসে, কাঠি দেওয়া, গোলাপি রঙের, অরেঞ্জ কালারের। জানি না তোমরা খেয়েছো কি না, আমাদের সময় 1 টাকা 50 পয়সা করে খেতাম। হ্যাঁ, তো বড় ভাই এইগুলো এখনো গ্রামে দেখতে পাই গেলে। তো খুব ভালো লাগে দেখতে যে ছোটোবেলাটা, আর নিজের ছোটোবেলাটা অন্য বাচ্চাদের মধ্যে দেখতে পাই। বাচ্চাগুলো ছুটে আসছে, সবাই পয়সা নিয়ে দিয়ে সবাই আইসক্রিমগুলো নিয়ে গেল, দিয়ে ভাবি যে এটা আমাদের আজ থেকে 20-25 বছর আগে পার হয়ে গেছে, সেটা এখানে এখন দেখতে পাচ্ছি। এখন আমাদের এখানে ওই আইসক্রিম পাওয়া যাবে না। তো যাই এখন হোক, তো 10 পয়সা 25 পয়সা আইসক্রিম পাওয়া যায়। টাকাটা তো ঠিক আছে, জিনিসটাও পাওয়া যাবে না এখন। কিন্তু হ্যাঁ, মানে গ্রামে গেলে হ্যাঁ, এখন ওই আইসক্রিমওয়ালাগুলো আসছে, তারপরে সেই নারকেল আইসক্রিম, হুম তারপরে সে তারপরে বাদাম টাদাম দিয়ে সেই কুলফি মোটা মোটা হুম আইসক্রিম পাওয়া যায়, মা গল্প করে কত 30 পয়সা না 40 পয়সা দিয়ে খেয়েছি। হ্যাঁ, কিছু কিছু গ্রামে আছে, এখন মূল্যটাও কিন্তু বাড়েনি আমি দেখেছি। আমি একটা গ্রামে খেলাম, চা এবং পকোড়ি খেলাম। তো দিয়ে বললাম কত হলো, বলছে 7 টাকা। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। 7 টাকা! আমাদের এইদিকে চাই 7 টাকার বেশি হবে। দিয়ে আমি বললাম যে এতগুলো পকোড়ি দিলেন, চা দিলেন, 7 টাকা? তো বলছে এখানে বেশি টাকা দেবেও না কেউ। তো হ্যাঁ স্যার, ওরা খাবেনি তাই রাখে না। হ্যাঁ, সেটাই। দিয়ে জামাইবাবুকে আমি বললাম, বলে এত কম দামে তুমি আমাদের ওখানে তো যাও? তো বলছে হ্যাঁ বুঝতে পারি, ওখানে কমসে কম ওটা 15-16 টাকা বিল হতো আমাদের এখানে, সেটা মানে দেখছি 7 টাকা। তো মানে কতটা মানে ইয়েতে আছে, মানে ফ্ল্যাশব্যাকে চলে যায় মনে হয় মাঝে মাঝে। 10 টাকায় জানেন স্যার 15টা ফুচকা পাওয়া যায়। হুম, সেটাই। দেখো, জিনিসের দাম সব জায়গাতেই একই। আটা, ময়দা, চিনি, এগুলো কি ওদের কাছে কি কম দামে পাওয়া যায়? না। ওখানে ওরা লাভটা কম রাখে, আমাদের এখানে বেশিই রাখে। কিন্তু মানে যুগটা মনে হয় যেন যে অনেকটা পিছনে চলে গেছি, এরকম লাগে জায়গাগুলোতে। আসলে স্যার ওখানকার মানুষ অনেক গরিব, তো ওরা হুম অত হুম টাকা দিয়ে জিনিস কিনতে পারে না। হুম হুম, সেটাই। যাই হোক, তো এখানে তিনি দেখাচ্ছেন রামমোহনের যুগকে দিয়ে শুরু করছেন, যে রামমোহনের যুগটা একটা ঘাঁটি ছিল, মানে যেখান থেকে আমাদের ভারতীয় বা বাঙালিদের যে সংস্কৃতি ছিল না, সেটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছিল। পদক্ষেপটা নিয়েছিলেন। চেঞ্জ করতে কেউ চায় না, নিজের সংস্কৃতি নিজের কালচারকে চেঞ্জ করতে খুব সহজে চায় না। কেউ যদি চেঞ্জ করতে চায় জোর করে, তখন তাকে কিন্তু অনেক ঝড় সহ্য করতে হয়, যেটা রামমোহন রায় করেছিলেন, বা তার যুগে, রামমোহনের যুগ তিনি বলছেন। বাঙালি মন তখন দ্বিধাগ্রস্ত ছিল যে পাশ্চাত্য সংস্কৃতিকে গ্রহণ করা হচ্ছে, এটা ঠিক হবে? আমার মেয়েটাকে আমি পড়তে পাঠাবো, এটা ঠিক হবে? মানে একটা বাবা হিসেবে ভাবতো তখন। রামমোহন রায় ভরসা দিচ্ছেন, পরবর্তীকালে বিদ্যাসাগর ভরসা দিচ্ছেন, কিন্তু তবুও বাঙালি সমাজ একটু অন্যরকম ভাবতো যে পাঠাবো, লোকে কি বলবে, এই কথাটা এখনও আছে দেখবে। লোকে কি বলবে, লোকে কি ভাববে। একদিন একটা স্ট্যাটাস দিয়েছিলাম এই কথাটা।
লোকে কি ভাববে সেটা যদি আমাকেই ভাবতে হয় তাহলে লোকে কি ভাববে? তো সেই স্যার ব্যাপার। আমিও দিই, লোকে কি বলবে, আমার সার্টিফিকেট এসে বলবে পেটি মাছটা দিন। তো সেই এই কথাটা শুরু থেকেই আছে, রামমোহনের যুগেও ছিল। কারণ স্বাভাবিক, বুঝতে পারছো যে আমাদের মাতা পিতাও তখন যদি থাকতো না তো একটু দ্বিধাগ্রস্ত হতোই যে নতুন কোনো কিছু। মালিনী তোমরা পড়েছো না, মালিনী হ্যাঁ নাটকটা? হ্যাঁ, ওই নতুন ধর্মটা নেওয়ার সময় হ্যাঁ, কিন্তু পরে পরে সবাই সেটাকে স্বাগত জানাচ্ছে দেখো। তো ব্যাপার হচ্ছে রামমোহন রায়কে এখন যদি কেউ বিচার করে তাহলে তাকে একজন যুগপুরুষ হিসেবে, একজন অবতার হিসেবেই দেখা হবে। তার জন্মদিন একদম আড়ম্বর সহকারে আমরা সবাই মানি বা পালন করি। দেখবে এখন প্রকাশের মাধ্যমে এখন বিভিন্ন স্ট্যাটাস লেখা এগুলোর মাধ্যমেই করে থাকি। বিভিন্ন জায়গাতে তার ছবি দিয়ে ফুল দিয়ে এভাবে করে থাকি, যেগুলো মাধ্যম এখন। তো রামমোহনের যুগটাতেও তিনি জানাচ্ছেন প্রাবন্ধিক যে সেই সময় মানুষদের মধ্যে একটা দ্বিধাগ্রস্ত ভাব চলে এসেছিল যে এই পাশ্চাত্য যে ব্যাপারটা আছে সেটাকে কতটা অ্যাকসেপ্ট করা যাবে। কিন্তু তিনি কি করেছিলেন, অনেকটাই উন্নতি এনেছিলেন ভারতের। প্রথমে কুসংস্কারগুলোকে, আমাদের বাংলার যে কুসংস্কারগুলো সেগুলোকে মানে মুছে ফেলার চেষ্টা করেছিলেন। কারণ পাশ্চাত্য সংস্কৃতিতে ওই জিনিসটা ছিল, গুঁড়ামি ওদের নেই। দেখো, দুটো সংস্কৃতির মধ্যে তুলনামূলক আলোচনাও হচ্ছে যে ওদের গুঁড়ামিটা কিন্তু নেই। যা কিছু আছে ওদের কূটনৈতিক কলা কৌশলী সব কিছুই জানে, ব্রিটিশরা শাসন করছে আমাদেরকে, কিন্তু ওদের অন্ধ কুসংস্কার গোঁড়ামি এই জিনিসগুলো কিন্তু নেই। আর মেয়েদেরকে ঘরের কোণে রাখার প্রবণতা এটাও নেই। মেম সাহেব কথাটা কোথা থেকে এসেছে? ওই তোমার যারা ছিল ব্রিটিশরা তাদের সঙ্গে যে মেয়েগুলো থাকতো তাদেরকে তো মেম সাহেব বলা হতো না। চা বিস্কিট খাওয়ার যে প্রবণতা এটাও ইংরেজদের থেকেই এসেছে। ব্রিটিশদের বিস্কুটটা এখনো চলছে, জানো তো? কোন ব্র্যান্ডটা বলো তো? মারি মারি বিস্কুট স্যার। ব্রিটানিয়া। ম্যারি হ্যাঁ, ম্যারি তো মারি নয় মানে ব্রিটানিয়া, কোম্পানিটা হচ্ছে ব্রিটানিয়া। ব্রিটানিয়া আর আমাদের হচ্ছে সেই সময় চলছিল পার্লে। পার্লে একটা ব্র্যান্ড, পার্লে ভারতীয় কোম্পানি। ব্রিটানিয়া হচ্ছে তোমার বাইরের কোম্পানি, আমাদের নয়। ব্রিটানিয়া ব্রিটেন থেকে, বুঝতেই পারছো, আসছে ব্রিটানিয়া। আর পার্লে এটা মানে প্রথমে পার্লে এসেছিল আর সেটাকে টেক্কা দেওয়ার জন্য ব্রিটানিয়া এসেছিল। পার্লেজি বিস্কুটটা ভেবে দেখো কোন যুগ থেকে চলছে, জন্মের পর। এখনো আছে। হ্যাঁ, ওটা প্রথমে পার্লে গ্লুকোজ ছিল ওই 90-এর দশকে। পার্লে গ্লুকোজ বিস্কিট ছিল, তারপরে পার্লে জি এখন হয়ে তো গেছে। 3 টাকা নেয় ওই বিস্কুটটা। 5 টাকা না, 3 টাকা। এখন 3 টাকায় কিন্তু বিস্কুটের সাইজ বড়। ছোটোবেলায়ও 3 টাকা ছিল, এখনও 3 টাকা, সাইজ কমে গেছে। হ্যাঁ, 3 টাকায় দিচ্ছে। যাই হোক, তাহলে দেখো আহ, সেই সময়ের সংস্কৃতিটাকে মানুষ গ্রহণ করতে মানে একটু দ্বিধাগ্রস্ত ছিল। তবুও কিন্তু ইউরোপীয় সভ্যতার সঙ্গে আমাদের বাঙালি তথা ভারতীয় যে সভ্যতা সেটাকে মেলবন্ধন করার চেষ্টা করেছিলেন সেই ভারতের প্রথম আধুনিক মানুষ তথা রামমোহন রায়। আর ভারতীয় সমাজ সেটাকে, আমাদের সমাজ আমাদের সংস্কৃতি সেটাকে কিন্তু, বা বাঙালি জাতি সেটাকে মেনে নিতে পারছিল না। তার জন্য তাকে ধর্মগুরু হিসেবে মেনে নিতে পারেনি, সেটাই বলছেন তিনি। কিছুটা সার্থক হয়েছে, কিছুটা ব্যর্থ হয়েছে। সেইভাবে সেই ধারাটা একই রকম যদি চলে আসতো আজকে ভারত অনেক উন্নতি হতো ভারতে। এই ধারাটা অনেক জায়গায় ক্ষুণ্ণ হয়েছে, থেমে গেছে। রামমোহনের রায়ের যুগে একবার থেমেছে, তারপরে স্বাধীনতার পাওয়ার আগে যে উদ্যমটা ছিল ভারতবাসীদের মধ্যে সেই উদ্যমটা পরে কিন্তু স্তিমিত হয়ে গেছিলো। সবার আশা আকাঙ্ক্ষা ভরসা প্রচুর ছিল, আর আন্দোলনগুলো পুরো দমে হচ্ছিল। আর যেই স্বাধীনতা পেয়ে গেল, রাজনীতি ঢুকে গেল ভারতীয়দের মধ্যে। খেয়াল করে দেখো, স্বাধীনতার পর থেকে রাজনীতিটা বেশি হয়েছে, যেটা এখনও প্রত্যক্ষ করছি আমরা। নেতা নেত্রীদেরকে দেখতেই পাচ্ছ, এখন ফ্যাশন হয়ে গেছে সব কিছু। মানে দলে আসা মানেই ফ্যাশন হয়ে গেছে। কিন্তু এটা একসময় দলে আসা এই কথাটা বিশাল বড় ছিল, মানে নিজের দেশকে স্বাধীন করার জন্য সবাই দলে আসছিল। এই যে জাতীয় কংগ্রেসের উদ্ভব হয়েছে, তারপরে কমিউনিস্ট পার্টি, এগুলো কিন্তু এক একটা ভালো নীতি নিয়ে এসেছিল সমাজে পরিবর্তন করার জন্য, স্বাধীনতা আনার জন্য। যেই স্বাধীনতা চলে এলো সব কিন্তু একদম তছনছ হয়ে গেল। সবাই আশা করছিল, আর সেই প্রভাবগুলো আমরা কবি সাহিত্যিকদের বিভিন্ন কবিতাতে পাই। স্বাধীনতার আগে কল্লোল যুগের কাব্য কবিতাতে পাবো, আর স্বাধীনতার পরে সেই যুগেরই বেশ কিছু প্রতিনিধি রয়েছে তাদের কাব্য কবিতাতে পাবো, যে তারা কি আশা করেছিলেন আর কি পেলেন। তো এইভাবে একটা একটা করে ধাক্কা খেয়ে এসেছে ভারতের
আহ, উন্নতির পথে অন্তরায় হচ্ছে এই ধাক্কাগুলো এক একটা। রামমোহন রায় সেটাকে হতে পারে তিনি করেছিলেন তোমার এই যে সমন্বয় সাধনটা করেছিলেন, কিন্তু তাকেও অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। তো দেখবে তোমাদের বইয়ে দেওয়া আছে যে গতিশীলতার বোধটি ভারতবাসীদের মধ্যে ছিল না, তার জন্য তিনি ব্যক্তি জীবনে বা মানুষের জীবনে, আমাদের বাঙালির জীবনে বৈরাগ্যযুক্ত না হওয়ায় লোক পূজিত ধর্মগুরু হতে পারেনি। তারপরে তিনি বলছেন ইয়ং বেঙ্গলের যুগ। ইয়ং বেঙ্গলের যুগ বলতে কোন যুগটাকে? স্যার ওইটা ব্রিটিশরা দেশে মানে শাসন করছিল তখন। না, ইয়ং স্যার বেঙ্গল বলতে কিছু প্রতিভাবান মানুষ যারা ভারতীয় শিক্ষার সঙ্গে পরিচয় সেভাবে ছিল না, কিন্তু তারা আবার বিদেশি নকল করতে শুরু করেছিল। মানে ইউরোপিয়ান সভ্যতাকে মানে নকল করতে গিয়ে, অদল বদল করতে গিয়ে এটা মানে হ্যাঁ, যেটাকে বলে চোখ বুজে চলা, চোখ বুজে সব কিছু একসেপ্ট করে নেওয়া। মদ্যপান, তারপরে এইগুলোকে তখনকার সমাজে কত আর গুরুত্ব বেশি। রামমোহন রায় কি করেছেন? রামমোহন রায় নিজের কালচারটাকে বুঝেছেন, নিজের সমাজকে বুঝেছেন, নিজের বেদ শাস্ত্র পুরাণ এগুলোর জ্ঞান তার কাছে ছিল, তিনি এগুলো অধ্যয়ন করেছেন। তারপরে তিনি ব্রিটিশের দিকে তাকিয়েছেন, তাদের ইউরোপীয় সভ্যতার দিকে তাকিয়েছেন, তাদের যা কিছু ভালো সেগুলোকে এনেছেন। ঠিক আছে, তার মধ্যে দুটোই ছিল কিন্তু, তিনি সমন্বয় সাধন করেছিলেন। আর ইয়ং বেঙ্গলের যুগে তারা নিজের দেশের রীতিনীতিটাই শেখেনি, নিজের দেশের পুঁথিপত্র, নিজের দেশের যে মানে শাস্ত্র বা নিজের দেশের যে পুরাণ সেগুলো কোনো কিছুই না জেনে তারা পুরোপুরিভাবে আস্থাশীল হয়ে পড়েছিল মানে ইউরোপীয় যে রীতিনীতি সেটা। ফলে কি হয়েছিল, মানে ভারতবর্ষের ওপরে সেটা আরোপ করতে তারা চেয়েছিল। আর সেটা আরোপ করতে গিয়ে তারা মানুষকে কি উজ্জীবিত করবে, তারা পরবর্তীতে কি হয়েছিল না নিজেরাই সেই জোয়ারে মানে ভেসে গিয়েছিল। এটাতে মানে কি বলবো, সাফল্যের কোনো কিছু পাননি। এইটা আছে না স্যার, ওই আপনাদের ওই ওই জায়গাটা যে আছে না, সেই যুব সমাজ সব মদ্যপানে আসক্ত হয়েছিল এই ওই সময়টাতে একে কি বলে সভ্যতা, ওইটা তো স্যার প্রসঙ্গ ছিল না? হ্যাঁ, মধুসূদন দত্তের নাটক বা প্রহসন, হ্যাঁ একেই হ্যাঁ। কি বলে সভ্যতা। মানে তাদেরকে এতটাই অনুকরণ করতে গিয়েছিল একদম, সব কিছু ভালো মন্দ সব কিছুই, মানে আধুনিকতা বলতে চোখ বুজে ইংরেজদেরকে অনুসরণ করা, তাদের মতো খাওয়া দাওয়া, তাদের মতো পোশাক আশাক, তাদের মতো সব কিছুই। এটা আমাদের বাঙালি সমাজে এখনও আছে, খেয়াল করে দেখো। কিছু ধনী ব্যক্তি হয়ে গেল, মানে হঠাৎ করে বড়লোক হয়ে গেল, তাদের মতো বেশ কিছু কাজ করতে শুরু করে দেয়। আমাদের বাঙালি সমাজে এরকম আছে দেখবে। তো যাই হোক, এটা তিনি বলছেন যে এই কাজে তারা সাফল্য না পেলেও এখানকার ইংরেজি শিক্ষিত বা শিক্ষাকর্মী জনগণের, শিক্ষাকামী জনগণের মনে তারা একটা ছাপ রাখতে পেরেছিল। অবশ্যই ছাপ রেখেছে, তাছাড়া আমরা আজকে কেন পড়ছি তাদের কথা, তাদের কথাগুলো কেন জানছি। এত কম বয়সে যে ডিরোজিও একটা সংগঠন তৈরি করতে পেরেছিলেন সেটাও তো একটা বিশাল বড় ব্যাপার। ডিরোজিওর বয়স তখন কত ছিল জানো? 19 বছর বয়স ছিল। স্যার কি বললেন? বললাম ডিরোজিওর তখন বয়স কত ছিল? হ্যাঁ স্যার, উনি তো অনেক অল্প বয়সে মারা গেছিলেন। হ্যাঁ, 1809 সালে জন্ম তার, আর 1831-এ মৃত্যু, মানে 22 বছর বয়সে তার মৃত্যু হয়েছে। আর যখন তিনি এই দল গঠন করছেন তখন 19 বছর বয়স। তিনি তো টিচার ছিলেন একজন। আচ্ছা, তারপরে আরেকটা যুগ বলা হচ্ছে বঙ্কিম ভূদেব বিবেকানন্দের যুগ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাম্য প্রবন্ধ আশা করি পড়েছো তাহলে। সাম্য প্রবন্ধ দেরি হবে স্যার ক্লাসটা? আজকে এটা আলোচনা করেই বন্ধ রাখবো, নেক্সট ক্লাসে আলোচনা করবো আবার। এটা শেষ হয়ে যাক। বঙ্কিম ভূদেব এবং বিবেকানন্দের যুগ, তাদের কি অবদান রয়েছে বলো, কেউ বলতে পারবে? কি বলছো? শুনতে পেলাম না ওই সময় কি বললো।
বললাম আচ্ছা তোমাদের সময় আছে তো? হ্যাঁ স্যার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ভূদেব মুখোপাধ্যায় এবং স্বামী বিবেকানন্দ, এনাদের যুগটাকে বলা হচ্ছে। এনাদের যুগে সংস্কৃতির মানে এগিয়ে যাওয়ার যে দিকটা, কোন কোন দিকটা আমরা দেখতে পাই? তো সমাজ ব্যবস্থাটাও তো তখন এগিয়ে ছিল, তারপর সাহিত্যের দিকে তখন তো বঙ্কিমচন্দ্র বা বিবেকানন্দ অনেক কিছু লেখালেখিও তো করতেন তখনকার সময়। হ্যাঁ, বাঙালি জাতিকে অনুপ্রাণিত করতে সহায়তা করেছিলেন। তাদের লেখনীর মধ্য দিয়ে এবং বক্তৃতার মধ্য দিয়ে, ভূদেব এবং বঙ্কিমচন্দ্র তাদের বক্তৃতার কথা বলবো না, তাদের লেখার কথা বলবো। কি লেখার কথা বলবো? মূলত প্রবন্ধ সাহিত্য। তারা প্রাবন্ধিক ছিলেন মূলত, এবং তাদের প্রবন্ধের দ্বারাই তারা সমাজের মধ্যে জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, অসাম্যতা যেগুলো রয়েছে সেগুলোকে দূরীকরণের চেষ্টা করেছিলেন বা সচেষ্ট হয়েছিলেন। বিজ্ঞানের আলো আনার চেষ্টা করেছিলেন ভূদেব মুখোপাধ্যায় সমাজে, তিনি সেই জাতীয় বিভিন্ন প্রবন্ধ লিখেছেন। আর স্বামী বিবেকানন্দ, তিনি তো প্রাবন্ধিক ছিলেন না, তবে বক্তৃতা হ্যাঁ, তার বক্তৃতাগুলোই পরবর্তীকালে প্রবন্ধ রূপে প্রকাশ পেয়েছিল। আর তিনি বাস্তবের মানে মাঠে নেমে মানুষকে উজ্জীবিত করতে সহায়ক হয়েছিলেন। তিনি এমনকি সেই তার কোনটা তার বিখ্যাত, তার জীবনে সবচেয়ে বড় বক্তৃতা কোনটা? শিকাগো। শিকাগো ধর্ম সম্মেলন যেটা হয়েছিল সেখানে। তো তাহলে তারা এইভাবে আমাদের সংস্কৃতিকে বাইরে নিয়ে গেছে এবং মানুষকেও প্রভাবিত করতে চেয়েছিল। আর আমাদের সাংস্কৃতিক সমন্বয় সাধনকারী ছিলেন এই তিনজন মহাপুরুষ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ভূদেব মুখোপাধ্যায়। এনার দুজন মূলত প্রাবন্ধিক। আর স্বামী বিবেকানন্দ, তাকেও প্রবন্ধ, বাংলা সাহিত্যের কথা বলে তাকে প্রবন্ধের দিকে নিয়ে যাওয়া যাবে, কিন্তু মূলত সেগুলো প্রবন্ধ ছিল না, সেগুলো তার বক্তৃতা ছিল। সেই নেতাজি সুভাষচন্দ্র বসু, তার নাম করলেও সেম। তাদের বক্তৃতাগুলোকে প্রবন্ধ আকারে পরবর্তীতে প্রকাশ করা হয়েছে, যেমন নেতাজির তরুণের স্বপ্ন, স্বামী বিবেকানন্দের শূদ্র জাগরণ, বর্তমান ভারত, এগুলো প্রবন্ধ, এগুলো মূলত বক্তৃতা। শেষের যে পয়েন্টটা সেটা হচ্ছে মানে শেষ যে স্তরটা তিনি বলছেন সেটা বলছেন অতি আধুনিক যুগ। অতি আধুনিক যুগ বলতে কোন সময়টাকে বোঝানো হয়েছে? স্যার 1800 সালের শীত আন্দোলন ওই যুগে। আমাকে জিজ্ঞাসা করছো? এগুলো হবে কি তখন তো মানে নতুন নতুন অনেক কিছু সৃষ্টি হচ্ছিল, আর আধুনিক হুম, সময়টাও এগিয়ে আসছিল, অনেক লেখালেখি, সংবাদপত্র। হ্যাঁ, এরপর থেকে মানে বিংশ শতাব্দীকে ধরা হচ্ছে। বিংশ শতাব্দী মানে মধুসূদনের পরবর্তী কাল থেকে রবীন্দ্রনাথ চলে আসছেন, তারপরে রবীন্দ্রনাথ আসছেন, তারপর তাদের যে সাহিত্যকর্ম আমাদের সমাজ, সাহিত্য, সংস্কৃতি সব কিছুরকে নাড়া দিয়েছিল। এবং ফলে কি হয়েছিল, বিদ্যাসাগর তো আগে হচ্ছে, তার পরবর্তীকালের যুগেরগুলো। এবারে কি হচ্ছে না, তিনি জানাচ্ছেন যে আমাদের বাঙালি জাতি এই সময়গুলোকে নিয়ে এখনো পর্যন্ত কি করছে না, তোমার গর্ববোধ করছে, অনুপ্রাণিত হচ্ছে। সংস্কৃতিটা সেখানে এসেই থেমে গেছে। সাহিত্য, সংস্কৃতি, জাতির ইতিহাস যা কিছু আছে এগুলো নিয়ে গর্ব করার সময় কিন্তু আর নেই। এরপরে আমাদেরকেও তো চলতে হবে না। সংস্কৃতি কিভাবে হয়, থেমে থাকলে হয় না। সে একটু আগেই বললাম সংস্কৃতির সংজ্ঞাতে, থেমে থাকলে সংস্কৃতি হয় না। আমি বাড়িতে চুপচাপ যদি বসে থাকি সংস্কৃতি হবে না। নিজেকে মেলে ধরতে হবে। কিসের দ্বারা? সংস্কৃতিটা কিসের উপর ডিপেন্ড করছে? কাজের সঙ্গে, ঠিক আছে, কাজের উপর ডিপেন্ড করছে। তাহলে সে যে যত কাজ করবে সে তত মানে কি বলবো, তার সৃজনশীল শক্তিটা বাড়বে, নতুন নতুন সৃষ্টি করার ক্ষমতা আসবে, নিজের মগজকে যতটা কাজে লাগাতে পারবে। তাহলে মানুষকে থেমে থাকলে হবে না। বাঙালি জাতি এখন কি করছে না, তিনি বলছেন বাঙালি জাতি এখন গর্ববোধ করছে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাঙালিদের একজন মহাপুরুষ। এই বাঙালিদের মহাপুরুষ, যেই দিনগুলো আসছে জন্মদিনগুলো বড় করে পালন করা হচ্ছে। আমরা কি করছি? তাহলে কি রবীন্দ্রনাথই থেমে গেছে? আর কবি সাহিত্যিক জন্ম নেবে না তারপরে? বুঝতে পারছো? তার আক্ষেপটা এখানে শেষ দিকে তিনি সেই আক্ষেপের সুরটা বলছেন যে বাঙালি জাতি কর্মে, শ্রমে কখনোই পিছিয়ে নেই, কিন্তু তারা আস্তে আস্তে মানে সেই অলস প্রকৃতির হয়ে যাচ্ছে, এবং তারা কি করছে, সেই আগেকার যে নামগুলো রয়েছে সেগুলোকে ভাঙিয়েই খাচ্ছে এখনো, এবং গর্ববোধ করছে ইনি আমাদের গর্ব। আমরা বলি না মাঝে মাঝে উনি আমাদের গর্ব, ঠিক আছে, ওটা এক স্তর পর্যন্ত ঠিক আছে, কিন্তু
এখন তো কিছু করতে হবে, সেই বাঙালি সমাজ সেই আগের জিনিসগুলোকে নিয়েই বড়াই করবে নাকি নিজেরাও এগিয়ে যাবে, সেই আক্ষেপটা শেষ দিকে দেখবে আছে। এবং তিনি বলছেন যে বাঙালি জাতি আহ, ভাবুক প্রবণ হয়ে যাচ্ছে, এগুলো দিয়ে প্রশ্ন আসবে, সেই ভাবটাকে মানে চেঞ্জ করতে হবে বাঙালি জাতিকে কর্ম এবং শ্রম দ্বারা। সংস্কৃতি সৃষ্টি হয় কিন্তু সেই কৃষ্টি শব্দ থেকে এসেছে। কৃষ্টি মানেই কর্ষণ, কর্ষণ মানেই চাষ করা, চাষাবাদ করা। সেই চাষাবাদ অর্থটাকে যদি এখন নেওয়া হয় তাহলে এখন কাজ করো, কর্ম করা, কর্ম করেই কিন্তু মানুষকে এগিয়ে যেতে হবে, চুপচাপ থাকলে কিন্তু সংস্কৃতি হয় না। তাহলে ভাবুকতা, ভাবুকতা এমন একটা জিনিস, সেটাও একটা কাজের মধ্যেই পড়ছে, কিন্তু কোনো কিছু এটার ক্রিয়া বিক্রিয়া নেই, ঠিক আছে? তো সেটা কি করতে হবে, মানুষকে কর্ম করতে হবে। বাঙালিদের মধ্যে একটা সেই প্রবাদ রয়ে গেছে যে বাঙালিরা কিন্তু ভাবুকতা বেশি আছে কিন্তু কর্মে অনীহা তাদের। যাই হোক, এই যে ভাবুকতাটাও একটা ভালো জিনিস, বুদ্ধির একটা মানে কি বলবো চর্চা করা, এটাও ভালো জিনিস। সেগুলো দিয়ে কিন্তু সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজের সংস্কৃতি যেখানে থেমে আছে, বাঙালি সংস্কৃতি বা বাঙালি জাতির যে ইতিহাস রয়েছে সেটাকে, ইতিহাসটাকে আরও মানে ইতিহাস রূপে না রেখে আমাদেরকে কর্মশক্তি দিয়ে এগিয়ে যেতে হবে। তো সেই জিনিসগুলো নিয়েই তিনি শেষ থেকে আলোচনা করেছেন। পূর্বসূরিদের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো দ্বারা অনুপ্রাণিত হতে হবে, সেগুলো নিয়ে গর্ব করতে হবে না, সেগুলো দ্বারা অনুপ্রাণিত হয়ে আরও ভালো কিছু করতে হবে। সেই যে কি বলবো উদ্যমটা, যে সাহসটা, সেটা আমরা পাবো ইতিহাস থেকে। সেই সাহসটা নিয়ে এগিয়ে চলতে হবে। তো যাই হোক, এটা দেখো বিষয়টা এখানে একটু আলাদা আছে, আর সংস্কৃতির সংজ্ঞাতে একটু আলাদা আছে। এখানে টোটাল আমাদের ভারতবাসী তথা বাঙালিদেরই প্রসঙ্গ আসছে, আর ওখানে কিন্তু সেটা না, ওখানে পুরো সংস্কৃতির প্রসঙ্গ আসছে। মৌসুমি আছে ক্লাসে? না স্যার। মৌসুমি চলে গেছে, কনফিউশন ছিল। আচ্ছা ঠিক আছে, আজকে এই দুটোই থাক, নেক্সট যেদিন ক্লাস হবে সেদিন তখন আলোচনা করব বাকি যেগুলো কঠিন লাগছে বলবে। হুম হুম। সঙ্গীতা আছে না ক্লাসে? সঙ্গীতারই তো আজকে ক্লাস থাকে। আচ্ছা বেশ, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক।